বিজ্ঞানের শাখা, ওকে, যে বিজ্ঞানের শাখা দুই ধরনের হইতে পারে, একটা ভৌত হতে পারে, ফলিত হইতে পারে। ভৌতটা কি, জাস্ট আমরা পড়তেছি। ফলিতটা কি, যেগুলো আমরা পড়লে ফল পাই, তাই না, যেগুলো হচ্ছে প্রয়োগ করি আমরা। যেমন ফিশারিজ, মাছ কিভাবে চাষ করা হয়, কিভাবে আমরা বেটার আউটপুট পাবো, সেল করলে বেশি টাকা পাবো, কোন ঋতুতে কোন মাছটা হবে, কোন ধরনের ফুড তারা খাচ্ছে। সো মাছ নিয়ে এটা কি বলতো, ফলিত না, প্রায়োগিক বিজ্ঞান না, রাইট? ওকে, সো দুই ধরনের আছে, আমি দেখাই এখানে, দেখলে তুমি বুঝতে পারবা। প্রথমে হচ্ছে ভৌত, ওকে, এক এক করে দেখো। আমি প্রশ্ন করব, তুমি শুধু মিলাবা অঙ্গ স্থান, ভালো করে দেখো। তার মানে আমি একটা জীব, আমার দেহে বিভিন্ন অঙ্গ আছে, কোন অঙ্গ কোন স্থানে আছে, কিভাবে আছে, বুঝতে পেরেছো? এইটাই হলো অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি, ওকে, রাইট? অঙ্গগুলো কোন স্থানে আছে, এই যে দেখো এখানে লেখা আছে। জীবের সার্বিক মানে সব অঙ্গ সংস্থানিক দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয়। দেহের কোন জায়গায় কোন অঙ্গ আছে, তার মানে তো দৈহিক গঠন। যেগুলো বাইরে থাকে সেগুলোকে বলা হয় এক্সটার্নাল মরফোলজি, যেগুলো ইন বা ভেতরে থাকে তাদেরকে বলা হয় ইন্টারনাল মরফোলজি, রাইট? আর তেমন কিছু এখানে পড়ার দরকার নেই। শ্রেণী বিন্যাস বিদ্যা, তার মানে এটা একটা বিদ্যা বা আলোচনা, জ্ঞান। কি করা হয়, শ্রেণীতে বিন্যস্ত করা হয়, ওকে। আমি এক শ্রেণীতে পড়বো, ব্যাঙ আর এক শ্রেণীতে পড়বে, মাছ আর এক শ্রেণীতে পড়বে, পাখি আর এক শ্রেণীতে পড়বে। তাহলে পাখির শ্রেণীতে অন্য আর একটা পাখিও পড়বে, ঠিক কি না? আমি যে শ্রেণীতে পড়েছি সেখানে আমার সাথে তিমি মাছ পড়তে পারে, আমার সাথে বাদুড় পড়তে পারে, ঠিক কি না? ঠিক কি না? একটা মাছ যে শ্রেণীতে পড়েছে অন্য মাছগুলো সেই শ্রেণীতে পড়বে। একটা সাপ যে শ্রেণীতে পড়েছে কুমির সে শ্রেণীতে পড়বে। কিছু বুঝতে পেরেছো? মানে যাদের মধ্যে সর্বাধিক মিল থাকবে তারা এক শ্রেণীতে, যাদের মধ্যে সর্বাধিক মিল থাকবে তারা আরেক শ্রেণীতে, এক শ্রেণীর সাথে আরেক শ্রেণীর মিলের থেকে অমিল বেশি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করতেছি আমরা, এইটা নিয়ে যে আলোচনা। এবার চলে আসি শারীরবিদ্যা, ফিজিওলজি। দেখো ফিজিও শব্দটার দিকে তাকাও। তোমরা শুনছ যে ক্রিকেট বোর্ডের ফিজিও ট্রেনার মানে কি? মানে ক্রিকেটার যারা আছে তাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তাদের যে প্র্যাকটিস আছে, তাদের যে শারীরিক একটা সুস্থতার দরকার, ফিট থাকা দরকার, যে ট্রেনার এটা দেখে তার নাম ফিজিও ট্রেনার। তাহলে ফিজিও মানে কি, শরীর না, বলো তো? ফিজিক্স মানে কি, বডি জিনিস না? তাহলে ফিজিওলজি মানে হচ্ছে যেখানে শরীর নিয়ে আলোচনা করা হয়। এই যে দেখো আমাদের শরীরের, জীবদের শরীরের শ্বসন, রেশন, সালোক সংশ্লেষণ ইত্যাদি নিয়ে কথা বলা হয়। শেষ। হিস্টো শব্দটার দিকে দেখাও, সহজ ভাষায়। হিস্টো শব্দের অর্থ হলো টিস্যু। হিস্টো শব্দের অর্থ টিস্যু বা কোষ, ওকে। এই যে দেখো জীবদেহের টিস্যু সমূহের, আমাদের যে টিস্যু আছে সেগুলোর গঠন কিভাবে আছে, কি কাজ করে, এটা নিয়ে আলোচনা করা হয়। এবার চলে আসো ভ্রূণবিদ্যা, এমব্রায়োলজি। আমি তোমাদের বোঝাই ভ্রূণবিদ্যা মানে কি। ভ্রূণ মানে দেখো তুমি যখন পুচকি ছিলা, তুমি ভ্রূণ ছিলা। দেখো একটা শুক্রাণু লাগছে, একটা ডিম্বাণু লাগছে, দুজন মিলে জাইগোট হয়েছে, জাইগোটটা বিভাজিত হয়েছে, আরও বড় হয়েছে, তারপর ধীরে ধীরে তুমি এটা হয়েছে, একসময় তুমি মানুষ হয়ে গেছো, মানুষের পৃথিবীতে জন্ম নিয়েছো। এখন দেখো ভ্রূণ মানে কি। ভ্রূণ মানে হচ্ছে তুমি যখন মায়ের পেটে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট হয়েছে, জাইগোটটা যখন ধীরে ধীরে বড় হওয়া শুরু হয়েছে, দ্যাট ইজ কল ভ্রূণ, দ্যাট ইজ কল ভ্রূণ। তাহলে এই যে মায়ের পেটে পুরো জার্নিটা, দ্যাট ইজ কল ভ্রূণবিদ্যা। বুঝতে পেরেছো? এমব্রায়োলজি, রাইট? আচ্ছা, এবার এই যে এখানে লেখা আছে দেখো, শুক্রাণু ডিম্বাণু কীভাবে উৎপন্ন হইলো, তারা কীভাবে জাইগোট হলো, জাইগোট থেকে কী হলো, মানে মায়ের পেটে যা যা ঘটবে সব ভ্রূণবিদ্যার অন্তর্গত। কোষবিদ্যা, দেখো হিস্টোলজি আর সাইটোলজি কিন্তু খুব কাছাকাছি। হিস্টো মানে টিস্যু, সাইটো মানে কোষ। অনেকগুলো কোষ নিয়ে আলোচনা হলে হিস্টোলজি, অনেকগুলো কোষ একসাথে আছে, কি কাজ করতেছে, তাদের গঠন। ওখানে একটা কোষ যদি আমি নিই, ওই কোষের সাইটোপ্লাজমে কী কী ঘটনা ঘটতেছে, দ্যাট ইজ সাইটোলজি, কোষবিদ্যা, রাইট? এই দেখো লেখা আছে কোষটা ভেতরে কী কী আছে, কিভাবে গঠন হয়েছে, কোষের ভেতরে কি কি কাজ হয়, এবং কোষটা কীভাবে নিজে বিভাজিত করে সংখ্যা বাড়ায়, দ্যাট ইজ কল সাইটোলজি। তাহলে প্রিয় স্টুডেন্ট, হিস্টোলজি অ্যান্ড সাইটোলজিতে ইস্যু হতে পারে, এটা টিস্যুবিদ্যা, এটা কোষবিদ্যা। ভ্রূণ মানে মায়ের পেটে,
তাহলে মায়ের পেটের পুরো জার্নিটা হচ্ছে ভ্রূণবিদ্যার অন্তর্গত। শরীরবিদ্যা হচ্ছে ফিজিক্স, আমাদের শরীর কি কি কাজ করে, উদ্ভিদের শরীর কি কি কাজ করে, দ্যাট ইজ শারীরবিদ্যা। শ্রেণীবিন্যাস বিদ্যা মানে হচ্ছে যাদের মধ্যে মিল তাদেরকে আলাদা আলাদা শ্রেণীতে রাখা, যেটার ইংলিশ নাম হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সন মানে হচ্ছে আলাদা আলাদা শ্রেণীগুলো বোঝায়। অঙ্গ সংস্থান মানে হচ্ছে বডির বিভিন্ন অঙ্গের স্থান নিয়ে আলোচনা, কোন অঙ্গ কিভাবে আছে, বডি নিয়ে আলোচনা। ইন্টারনাল হলো ইন্টারনাল মরফোলজি, যেটা আমরা দেখতে পাই না, আর বাইরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এক্সটার্নাল মরফোলজি। ডান। আচ্ছা, আসো এবার আমরা আরেকটা জিনিস দেখি, বংশগতি বিদ্যা। বিদ্যা মানে তো বুঝতেই পারতেছো, জ্ঞান ট্যান নিয়ে আলোচনা। বংশগতি, দেখো আমার বাচ্চা, দ্যাট মিনস আমার বংশ, রাইট? এইটা হলাম আমি, এইটা হলো আমার বেবি, তাহলে আমার বংশ এ, রাইট? পরে লেখা আছে গতি। গতি মানে কি বলো তো? কোনো কিছু যাচ্ছে, এইটা মিন করতেছে, তাই না? তাহলে আমার কাছ থেকে আমার সন্তানের মধ্যে কি চলে গেছে? ডিএনএ চলে গেছে, বা ক্রোমোজোম চলে গেছে, বা জিন চলে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার শরীর থেকে আমার সন্তানের মধ্যে জিন বা ডিএনএ বা ক্রোমোজোম গেছে। তাহলে দেখো, জিন যে যাচ্ছে একজন থেকে আরেকজনের মধ্যে, সেগুলো আবার কিভাবে নিজেকে প্রকাশ করতেছে। আমি যে জিনটা পাঠিয়েছি আমার সন্তানের মধ্যে, আমার সন্তান এখন হিংস্র হবে নাকি কুল হবে, আমার সন্তান খাটো হবে নাকি লম্বা হবে, একটু ফর্সা হবে নাকি একটু ডার্ক কালার হবে, এই জিনগুলা, তাহলে এক পিতা পিতা এবং মাথা থেকে সন্তানের মধ্যে যে জিন যাচ্ছে এবং জিনগুলো কীভাবে প্রকাশ করতেছে, দ্যাট ইজ কল বংশগতি। ক্লিয়ার? আচ্ছা, বিবর্তন বিদ্যা। দেখো, বিবর্তন মানে হলো অ্যাকচুয়ালি এইভাবে তুমি চিন্তা করতে পারো, চেঞ্জ, এমন চেঞ্জ যেটা তাকে টিকে থাকার জন্য একটা এক্সট্রা পাওয়ার দেয়। ওকে, তুমি একটা মেরু ভাল্লুকের কথা চিন্তা করো। মেরু ভাল্লুকের কালার কি? কালো। মেরু ভাল্লুকের কালার কি? সাদা। তো তুমি চিন্তা করো যে 10টা মানুষ মেরু ভাল্লুক শিকার করতে গেছে, আজকে ভাল্লুককে শিকার করতে গেছে, সাদা ভাল্লুককে কি সাদা বরফের মধ্যে খুঁজে পাওয়া সহজ? সহজ না। তাহলে বলো তো, মেরু অঞ্চলে যদি 2 ধরনের ভাল্লুক থাকে, কালো এবং সাদা, কে টিকে থাকবে সহজে? কাকে বিলুপ্ত করতে অনেক সময় লাগবে? সাদাটাকে, তাই না? তো মেরু ভাল্লুক যে সাদা হইলো, আফ্রিকান যে ভাল্লুকগুলা এগুলো কিন্তু কালো, ঠিক কিনা? সো এই যে পরিবেশের সাথে টিকে থাকার জন্য যে বেস্ট ম্যাচ করবে সেই টিকে থাকবে। তো যাই হোক না কেন, বিবর্তন বিদ্যা হচ্ছে পৃথিবীতে যে প্রাণগুলো আছে, উদ্ভিদ বলো প্রাণী বলো, তারা কিভাবে বিকশিত হয়েছে, কিভাবে ডেভেলপ হয়েছে, তাদের মধ্যে কি কি চেঞ্জ চলে আসছে, এবং ক্রমে ক্রমে কিভাবে চেঞ্জগুলো বিকশিত হয়েছে, তোমার মনের মতো করে এটা লিখে দিবা। হ্যাঁ, এগুলো না আর আমরা ডিটেল কথা না বলি, আমরা চলে আসি বাস্তুবিদ্যা। দেখো, বাস্তু কথাটা আসলে কি? বস্তুর কথা মনে হয় নাকি বসত বাড়ির কথা মনে হয়? বসত বলে না, তোমার তো বাস্তু খারাপ। বাস্তু খারাপ মানে হচ্ছে তোমার বসত বাড়ির আশেপাশে মানুষজনের সাথে তোমার সম্পর্ক খারাপ, বা তারা তোমার পছন্দ করে না, বা তোমার আশেপাশের বাড়ির মানুষজন খারাপ। তো যাই হোক না কেন, বাস্তুবিদ্যা, বাস্তু মানে হচ্ছে বসত বাড়ি। কার বসত বাড়ি? মানুষের, গরু ছাগলের, বাঘের, কিংবা একটা উদ্ভিদেরও বসত বাড়ি হইতে পারে। একটা জঙ্গল, যেমন সুন্দরবন। সুন্দরবন কি বলতো? হরিণের বসত না? সুন্দরবনে কি বাঘের বসত না? সুন্দরী গাছের বসত না? গোলপাতার বসত না? সুন্দরবনে কিছু মাছ আছে, সেটা তাদের বসত না? ইয়েস। তাহলে বাস্তুবিদ্যা মানে হলো একটা বসত যেখানে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে সম্পর্ক, প্রাণী প্রাণীর মধ্যে পারস্পরিক সম্পর্ক, এইটা বোঝায়। এই যে দেখো লেখা আছে, প্রাকৃতিক পরিবেশে জীবেদের মধ্যে আন্তঃসম্পর্ক। আন্তঃসম্পর্ক, একজনের সাথে আরেকজনের। বুঝতে পেরেছো? বাস্তুবিদ্যা মানে হচ্ছে বসত, বা নিজে যে এলাকায় বসবাস করতেছো ওই এলাকার নিজেদের মধ্যে সম্পর্ক। এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইন শব্দের অর্থ হচ্ছে বাংলায় বলি হরমোন। যারা হরমোন নিয়ে চিকিৎসা দেয় কাউরে, তাদেরকে বলা এন্ডোক্রাইনোলজিস্ট। তাহলে এই যে দেখো, জীবদের হরমোনগুলো কিভাবে কাজ করে, জীবদের হরমোনগুলো কিভাবে কাজ করে, এই শাখা আলোচনা করা হয়, তাই না? গ্রোথ হরমোন কিভাবে কাজ করে? আমার শরীরের প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দেয়, মানে পেশি বাড়ায় দেয়, হাড্ডিটা লম্বা বানায় দেয়, আমি লম্বা হয়ে যাই, তাই না? পেশি বাড়ায় দেয়, হাড্ডিটা একটু লম্বা করে দেয়, আমি লম্বা হয়ে যাই। তাহলে হরমোন কিভাবে কাজ করলো, এটা কোথায় আলোচনা করব আমরা? হরমোন বিদ্যায়। হরমোন বিদ্যা মানে কি? এন্ডোক্রাইনোলজি। এবার চলে আসি জীব ভূগোল। জীব ভূগোল শব্দের অর্থ কী? দেখো, ভূগোল মানে ভূ বলতে ভূপৃষ্ঠ বোঝানো হয়েছে, পৃথিবী বোঝানো হয়েছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আমরা যদি যাই, আমরা দেখব পরিবেশ আলাদা এবং জীবও আলাদা হয়ে গেছে। গতকালকে আমি বোঝাচ্ছিলাম আমার মেডিকেল ব্যাচের মধ্যে, দেখো পৃথিবীর সূর্য এই দিকে ওঠে, বুঝছো? সূর্য এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে পৃথিবীর এই দিকে যাচ্ছে, ধরা যাক। সূর্য তো আর যাচ্ছে না,
তো যাই হোক, সূর্য এদিক থেকে উঠতেছে, এদিকে যাচ্ছে। তাহলে বলো তো পৃথিবীর সবচেয়ে আলোকিত অঞ্চল কি? পৃথিবীর মাঝ বরাবরটা হবে না? হবে কি না? সবচেয়ে মাঝ বরাবর এই অঞ্চলটা হবে, আলোকিত হবে, একটু উষ্ণ হবে, একটু গরম হবে। এই জন্য দেখবা পৃথিবীর সবচেয়ে পোড়া অঞ্চলটাও কিন্তু এই জায়গায়, আফ্রিকা। মানুষজন কালো, মরুভূমি, ঠিক কিনা? এই অঞ্চলটা দিয়ে যেহেতু সূর্য যাচ্ছে, পৃথিবী দেখো সূর্য যদি এদিক দিয়ে যায়, তাহলে এই অঞ্চলগুলোতে কি সূর্যের আলো একটু কম যাবে না? যাবে কি না? সূর্যের আলো একটু কম যাবে, এই জন্য এলাকাগুলো একটু পেল হবে। এই এলাকায় সূর্যের আলো কম হওয়ার কারণে এই এলাকায় কিন্তু উদ্ভিদ কিন্তু কম হবে। এই জন্য দেখবা পৃথিবীর মেরু অঞ্চলের দিকে এইদিকে উদ্ভিদের পরিমাণ কম বা নাই বললেই চলে। বুঝতে পেরেছো? তো যাই হোক, এই এলাকায় এক ধরনের প্রাণী থাকবে, এই এলাকায় এক ধরনের প্রাণী থাকবে, এদিকে এক ধরনের প্রাণী, এদিকে এক ধরনের প্রাণী। বুঝতে পেরেছো? সব ভূগোল বলতে পৃথিবী বোঝানো হয়েছে, গোল পৃথিবীর কথা বোঝানো হয়েছে। ওই গোল পৃথিবীর কোন অঞ্চলে কোন জীব আছে ওইটাই দেখো। পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি, মানে কি ধরনের জীব এই এলাকায় আছে এবং তারা নিজেদের কিভাবে চেঞ্জ করে নিয়েছে। আসো প্রশ্ন সলভ করি। কোনটি সঠিক? এইটা যদিও পরের টপিক, তারপর আমি দেই। দেখো হিস্টো মানে কি? টিস্যু না? হিস্টো মানে কিন্তু টিস্যু। ওকে, তাহলে কিট, এটা এখন ঠিক করা ঠিক, মানে এখন পড়ানো ঠিক না। অ্যান্টোমোলজি আর কি, অ্যান্টোমোলজি। পরজীবী আলোচিত হয় প্যারাসাইটোলজিতে, প্যারাসাইটোলজি। তো আমার মনে হচ্ছে এই যে এইটা ঠিক আছে। শারীরবিদ্যা মানে হচ্ছে তোমার শরীরে কি কিভাবে কাজকর্ম হচ্ছে, হ্যাঁ, বা উদ্ভিদের শরীরে কিভাবে কাজ হচ্ছে সেইটার কথা বলতেছে। আমি দেখাচ্ছি। এই দেখো, শারীরবিদ্যা মানে তোমার শ্বাস প্রশ্বাস কীভাবে হচ্ছে, তোমার রেশন প্রক্রিয়া কীভাবে হচ্ছে, সালোক সংশ্লেষণ কীভাবে হচ্ছে, এগুলো আলোচনা হয় শারীরবিদ্যার মধ্যে। তো বাকি যে দুইটা অপশন আছে, কীটতত্ত্ব, অণুজীববিদ্যা, এই দুইটা কিন্তু তুমি হচ্ছে এই পরে, একটু পরে আমি এখনই তোমারে পড়াচ্ছি, সেখানে তুমি পাবা। হিস্টোলজি মানে টিস্যু, নট কোষ, তাহলে এটা ভুল। ওকে, এটা ভুল। অণুজীববিদ্যার মধ্যে ভাইরাস নিয়ে আলোচনা করা হয়, ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়, তারপর হচ্ছে ম্যালেরিয়া, প্যারাসাইট বা এই ধরনের নিয়ে আলোচনা করা হয়, মানে ভাইরাস, ব্যাকটেরিয়া। তো কৃমি নিয়ে এখানে আলোচনা করা হবে না। কৃমি নিয়ে আলোচনা করা হবে পরজীবী বিদ্যা, প্যারাসাইটোলজিতে। তাহলে এটার সাথে এটা ম্যাচ করতেছে না। কীট তত্ত্ব মানে হচ্ছে অ্যান্টোমোলজি, কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা, তাহলে কীট তত্ত্বের মধ্যে এটা নাই। ওকে, পরজীবী আলোচনা করা হয় প্যারাসাইটোলজিতে। যাই হোক, জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন এবং কার্যাবলী? দেখো তো, তোমাদের কি মনে আছে টিস্যু এবং কোষ পড়ানোর সময় আমি তোমাদের বলেছিলাম সেল আলোচনা করা হয় সাইটোলজিতে, আর টিস্যু আলোচনা করা হয় হিস্টোলজিতে। তাহলে কোষ, এই যে এইটা, তাই না? সাইটোলজিতে কোষ নিয়ে আলোচনা করা, কোষের গঠন এবং কাজ। এখানে কি নিয়ে আলোচনা করা হয়? টিস্যুর গঠন এবং কাজ। এখানে কি নিয়ে আলোচনা করা হয়? জীবের বিভিন্ন অঙ্গ, শরীর নিয়ে আলোচনা করা হয়। এখানে কি আলোচনা করা হয়? শরীরটা কিভাবে চলে, রেশন, শ্বসন, সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করা হয়। জীবজগৎ সম্পর্কে সহজ এবং সুশৃঙ্খলভাবে জানতে হলে দেখো, সুশৃঙ্খলভাবে, ফিজিওলজি তো শরীরের গঠন বোঝায়, অ্যান্টোমোলজি হচ্ছে কীট পতঙ্গ নিয়ে বোঝায়, জেনেটিক্স বোঝায় হচ্ছে বংশগতি নিয়ে, এই ট্যাক্সোনমি বা ক্লাস, বিভিন্ন ধাপে ধাপে আমরা বিভিন্ন প্রাণীকে রাখি। বলো তো ওইটা কি শৃঙ্খলা করা না? 10 জন দাঁড়ায় আছো, তোমাদের বলতে হয় তোমরা ছেলেরা এদিকে দাঁড়াও, মেয়েরা এদিকে দাঁড়াও, তাইলেই বলো তো সুশৃঙ্খল হচ্ছে কিনা, সহজ হচ্ছে কিনা? ছেলেরা এদিকে, মেয়েরা এদিকে, সুশৃঙ্খল এবং সহজ হচ্ছে কিনা? হচ্ছে। এই যে আলাদা আলাদা করলা মানে কি? শ্রেণীবিন্যাস করলা, ছেলে একদিকে মেয়ে একদিকে, শ্রেণীবিন্যাস করলা কি না? তো শ্রেণীবিন্যাস মানে কি? ট্যাক্সোনমি হয়ে গেল। নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা? প্রাণের বিকাশ, এটা নিয়ে কোনো কথাই নাই, বিবর্তনবিদ্যা। বাস্তুতন্ত্র মানে কি বলতো? বিভিন্ন পরিবেশ যেখানে আন্তঃসম্পর্ক নিয়ে জীবের আলোচনা করা হয়। প্রাণ রসায়ন ভিন্ন জিনিস। প্রাণ মানে হচ্ছে জীবের কথা বোঝাচ্ছে, যাদের প্রাণ আছে তাদের শরীরে কেমিস্ট্রি বা রাসায়নিক বিক্রিয়াগুলো কীভাবে চলে এটা নিয়ে কথা বলেছে। জীব প্রযুক্তি ভিন্ন জিনিস, যে জীব থেকে আমরা কিভাবে প্রযুক্তির মাধ্যমে ভালো ভালো জিনিস বানাইতে পারি, তাই না? সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, একটু পরে আমি কথা বলতেছি। হরমোন নিয়ে আলোচনা করা হয়। হরমোন মানে হচ্ছে এন্ডোক্রাইনোলজি, আছে ওই যা আছে এখানে।
মাইক্রোবায়োলজিতে অণুজীব নিয়ে আলোচনা করা হয়, অ্যান্টোমোলজিতে পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়, বায়োটেকনোলজিতে হচ্ছে টেকনোলজি নিয়ে আলোচনা করা হবে জীবের। আসো, ফলিত জীববিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে যেটা আমরা অ্যাপ্লাই করি, রাইট? কিছু কিছু জিনিস আছে সহজ, এটা নিয়ে তেমন একটা আমরা খাটাবো না। কি কি সহজ দেখো, এই যে মৎস্য বিজ্ঞান, এটা সহজ, এটা নিয়ে আমরা ঘাটাবো না। দেখো, মাছ কিভাবে তুমি উৎপাদন করবা এবং এই মৎস্য সম্পদটা তুমি কিভাবে ব্যবস্থাপনা করবে এবং সংরক্ষণ করবা। যেমন হালদা নদীতে রুই মাছ পাওয়া যায়, মানে সারা বাংলাদেশে অনেক জায়গায় রুই মাছ পাওয়া যায়, কিন্তু হালদা নদীর যে রুই মাছ, এই রুই মাছ হচ্ছে শত শত বছর ধরে এটা নিখুঁত, কারোর সাথে যুক্ত হয় নাই, মানে তাদের জিন এখনও পিওর আছে। তাহলে হালদা নদীতে কি রুই মাছের যখন প্রজনন হবে ওই সময় কি সংরক্ষণ করতে হবে না? ডেফিনেটলি সংরক্ষণ করতে হবে। তাহলে এইটাকে বলা হচ্ছে মৎস্য সংরক্ষণ। তো যাই হোক, ফিশারিজে আমরা মাছের উৎপাদন, তাদের সংরক্ষণ ব্যবস্থাপনা ইত্যাদি নিয়ে আমরা কথা বলবো। দেখো, কীট, ওকে, এভাবে মনে রাখবা, এ কি এন্টোমোলজি কীট, এ কি এন্টোমোলজি কীট তত্ত্ব, ঠিক আছে? যেখানে দেখো কীট পতঙ্গের জীবন, সেই কীট পতঙ্গ থেকে আমরা কী কী উপকার পাই। দেখো, একটা কথা বলি, তোমরা কি রাজশাহীতে যে রেশম মথ চাষ করা হয়, ওখানে রেশমি কাপড় বা হচ্ছে সিল্ক পাওয়া যায়, তোমরা কি এটা জানো কি না? ওটা একটা কীট না, একটা পোকা আছে না, যেগুলো খেয়ে দেয়, কোকুন দেয়, যেখান থেকে আমরা রেশমি কাপড় পাই কি না? তো এইটা নিয়ে আমাদের জানতে হবে না যে রেশম পোকা কিভাবে তাদের হচ্ছে জীবন, তাদের থেকে আমরা কী কী উপকারিতা পাই। এমন কিছু পোকা আছে যেগুলো আমাদের অপকার করে, ক্ষয়ক্ষতি করে, জানতে হবে না? ইয়েস, একই অ্যান্টোমোলজি কীটতত্ত্ব। আচ্ছা, এটাও ডান। এবার অণুজীব বিদ্যায় চলে আসে। দেখো তো, অণু মানে কি? খুবই ছোট না? জীব মানে কি? ছোট জীব। অণুজীব মানে কি? ছোট জীব। এই দেখো, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, তারা হচ্ছে ছোট জীব বা অণুজীব। তাহলে মনে রাখবা, অণুজীব মানে হচ্ছে ছোট জীব। দেখো, বায়ো মানে হচ্ছে জীবন বা জীব, মাইক্রো মানে ছোট। তাহলে অণুজীব হচ্ছে মাইক্রোবায়োলজি, যেগুলো আমরা চোখে দেখতে পাবো না, আইদার মাইক্রোস্কোপ আর ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখতে হবে। কৃষি, দেখো এগ্রিকালচার, আমার মনে হয় না এটা তোমাদের পড়াইতে হবে। তাহলে কয়টা পেলাম? 1 2 3 4। চিকিৎসা বিজ্ঞান, এই দেখো মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলছে এখানে, সহজ। মানুষের শরীরের রোগ, সেই রোগের আমরা কীভাবে চিকিৎসা করব। তারপর হচ্ছে দেখো প্রাণ রসায়ন, প্রাণ মানে হচ্ছে জীব, রসায়ন মানে হচ্ছে কেমিস্ট্রি বা কেমিক্যাল রিয়েকশন, জীবের ভেতরে কেমিক্যাল রিয়েকশন। এই যে দেখো, জীবের কেমিক্যাল রিয়েকশন কিভাবে কাজ করে সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়। যদিও এখানে রোগ নিয়ে কথা বলছে, কেমিক্যাল রিয়েকশন এলোমেলো হয়ে গেলে মানুষের রোগ হবে, সেটা নিয়ে এখানে কথা বলেছে। তো যাই হোক, জিন প্রযুক্তি, দেখো বন্ধুরা, জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমি এক লাইনে বলি, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা মানুষ, এটা আরেকটা মানুষ, হ্যাঁ, এটা আরেকটা মানুষ। পৃথিবীতে এরকম কোটি কোটি মানুষ আছে যাদের ডায়াবেটিস আছে, তাদের ইনসুলিন দরকার। কি দরকার বলো তো? ইনসুলিন দরকার। তো মানুষের ভেতর থেকে আমি ইনসুলিন বানাই কোটি কোটি মানুষকে দিতে পারি? তাহলে তো মানুষ মারা যাবে। মানুষের শরীরের ভেতরে কি আমি কোনো ইন্ডাস্ট্রি বা কোনো শিল্প কারখানা দিতে পারি না। তাহলে মানুষের শরীর থেকে আমরা, এই দেখো ডিএনএ নিলাম, এটা একটা ডিএনএ, দেখছো? এটা ইনসুলিন তৈরির জিন, এটা ইনসুলিন তৈরি করে এই জিনটা। এই ডিএনএটাকে আমরা একটা ব্যাকটেরিয়ার ভেতরে দিলাম না? কারণ এই ব্যাকটেরিয়া করবে কি? নিজের সংখ্যা বাড়াবে। ব্যাকটেরিয়া দেখো কোটি কোটি ব্যাকটেরিয়া হয়ে গেল। তাহলে সবার মধ্যে কি সেম জিনটা রইল না? সেম জিনটা রইল কি না বলো? কোন জিনটা বলো তো? এগুলো মানুষের ইনসুলিন তৈরির জিন। তাহলে সবাই যদি একটু একটু করে, এও দিচ্ছে একটু করে, এও দিচ্ছে একটু করে ইনসুলিন, এও দিচ্ছে একটু করে ইনসুলিন, তাহলে অনেক ইনসুলিন হবে না? কিছু ইনসুলিন আমরা এড়ে দিব, কিছু ইনসুলিন এড়ে দেবো। খেয়াল করছো? মানুষের শরীর থেকে আমি ইনসুলিন তৈরির জিনটা ব্যাকটেরিয়াকে দিলাম, ব্যাকটেরিয়া করলো কি? ওই জিনটাকে নেওয়ার পর নিজের সংখ্যা বাড়াইছে, তার মানে সবার মধ্যে ওই জিনটা চলে গেল, সবাই মিলে একটু একটু করে ইনসুলিন দিচ্ছে, একসাথে অনেক ইনসুলিন আমরা পেলাম, তাই না? তাহলে দেখো তো, এই ডিএনএটাকে কি আমরা প্রযুক্তির মাধ্যমে কি একটা ওষুধ তৈরিতে ব্যবহার করলাম কি না? ওইটাই বলছে এখানে। দেখো, জিন প্রযুক্তিতে কি হয়? জিন বা ডিএনএ নিয়ে আমরা কাজ করি এবং এটা ব্যবহার করে আমরা কি করতে পারি? বিভিন্ন জিনিস তৈরি করতে পারি। শেষ। উপরে চলে আসো, পরজীবী।
এই দেখো প্যারাসাইট, ওকে, প্যারাসাইট, প্যারা মানে পাশে, বুঝছো, প্যারা মানে প্যারালাল, তোমরা তো জানো রেল লাইনের এইটা একটা লাইন, এটা আর একটা লাইন, একটা আর একটার প্যারালাল। কেন একটা আর একটাকে প্যারা বলে জানো? প্যারা মানে পাশে, এই লাইনের পাশে এ আছে, এই জন্য একে বলা হয় প্যারালাল লাইন। তাহলে বলো তো প্যারাসাইট মানে কি? এটা আমার শরীর, আমার শরীরে এখানে একটা উকুন আছে, এটা আমার মাথা, আমার মাথা এখানে উকুন আছে, তাহলে বলো তো আমার পাশেই সে আছে কিনা? আছে কিনা? আমার পাশাপাশি আছে কিনা? আমার সাথে লেগে আছে কিনা? আছে, তাহলে সে প্যারা, রাইট, প্যারাসাইট। তো একটা জিনিস মনে রাখবা, পরজীবী তাদেরকেই বলা হয়, এটা এই যে এটার দিকে তাকাও, একে তখনই আমরা পরজীবী বলবো যখন সে আরেকটা জীবের সাথে ঘনিষ্ঠভাবে থাকবে, শুধু থাকবে না, ক্ষতি করবে। অনেক সময় কিন্তু আমাদের সাথে থাকে, কোনো ক্ষতি করে না, তারা কিন্তু পরজীবী না, বুঝছো? পরজীবী মানে হচ্ছে সেই সকল জীব যারা আরেকটা প্রাণীর সাথে ঘনিষ্ঠভাবে থাকবে এবং ক্ষতি করবে, এই জিনিস মাথায় রাখতে হবে। তো যাই হোক, পরজীবীর মধ্যে আমরা কি কি আলোচনা করবো বলো তো? পরজীবীর আচরণ, পরজীবী কিভাবে জীবন ধারণ করে, পরজীবী কি কি রোগ সৃষ্টি করে, মানে উকুন কিভাবে আচরণ করে, উকুন আমার শরীরে কি কি রোগ সৃষ্টি করতে পারে, রাইট, এবং উকুন কিভাবে জীবন, যাই হোক, সহজ কথা, কৃমির কথা বলি আমি। এখন তুমি যদি জানো যে কৃমি আমার শরীরের পরিপাক নালীর ভেতরে থাকলে সে আমার পরিপাক নালীতে কামড় দেয়, ওখানে ব্লিডিং হইতে থাকে, আমার শরীরে তখন রক্তের পরিমাণ কমতে থাকবে, তাই না? তাহলে আমি কি ওর পরজীবিতা সম্পর্কে জানবো না? জানবো কি না? ওর ওর জীবন ধারণ সম্পর্কে আমাকে জানতে হবে না? নইলে আমার যে রক্ত কমে যাচ্ছে, আমি তো কৃমি দেখতে পাচ্ছি না, আমার রক্ত কমে যাচ্ছে, আমি কি ধারণা করব? আমার যে কোনো কারণে রক্ত কমতে পারে, এর মধ্যে একটা কি ধারণা করব যে আমার শরীরে হয়তো বা কৃমি আছে, ঠিক কি না? তাহলে কৃমির জীবন ধারণ সম্পর্কে আমাদের জানতে হবে, কৃমি আমার কী রোগ সৃষ্টি করতে হবে জানতে হবে। তাহলে যাই হোক, প্যারাসাইটোলজি হচ্ছে পরজীবী বিদ্যা। এবার চলে আসি আমরা জীব পরিসংখ্যান বিদ্যা। দেখো, জীব পরিসংখ্যান মানে হচ্ছে বায়ো স্ট্যাটিস্টিক্স, ওকে, ওকে। জীবাশ্ম বিজ্ঞান, দেখো জীবাশ্ম শব্দের অর্থ হচ্ছে জীবের অংশ, ওকে, জীবের অংশ বা ফসিল বোঝায়। এটার একটা নাম হচ্ছে পেলিওন্টোলজি। পেলিওন্টোলজি শব্দের অর্থ হচ্ছে প্রাচীন আমলে, অ্যানশিয়েন্ট পৃথিবীতে যে সকল জীব ছিল সেই সকল জীবকে এখন আমরা যে খুঁজে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে ভাই, জীবগুলোকে কি আমরা জীবিত অবস্থায় পাচ্ছি? আরে পাগলা, জীবিত অবস্থায় কেন পাইতে হবে? মাটির নিচে কোনো একটা জীব মরে গিয়ে চাপা পড়ছিল, জীবটা অক্ষত আছে, মানে সে মমির মতো হয়ে আছে, তারে পাইলাম, পাইলে কি ওই পৃথিবী সম্পর্কে একটু আইডিয়া করতে পারবো না? পারবো কি না? পারবো। সেকেন্ডলি, জীবটারে যে পাইতে হবে এমন না, কোনো একটা কাদার মধ্য দিয়ে একটা জীব চলে গেছে, ওর পায়ের ছাপটা আছে, তো আমরা 2000, 3000, 10,000 বছর পর ওর পায়ের ছাপটা পাইলাম, ওকে, 10,000 বছর পর, 50,000 বছর পর পায়ের ছাপটা পাইলাম, ওইটাও কি একটা প্রুফ না যে এখানে একজন কেউ চলে গেছিল? বলো তো। জীব পাওয়া উচিত শুধু এমনই না, জীবের ছাপ পাইলেও দ্যাটস এনাফ, রাইট? তো যাই হোক না কেন, পেলিওন্টোলজি মানে হচ্ছে জীবাশ্মবিদ্যা। জীবাশ্ম শব্দ হতো ফসিল বোঝায়, প্রিভিয়াস আমলে কোনো প্রাণীর অস্তিত্ব যে কোনোভাবে আমরা পাইতে পারি, ওই জীবটারও পাইতে পারি, জীবের কোনো পদচিহ্ন আমরা পাইতে পারি। আরে শেষ। পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স। সামুদ্রিক বিজ্ঞান, মেরিন বায়োলজি। দেখো, মেরিন বায়োলজি মানে কি জানো? সমুদ্রে কী কী জীব আছে, সমুদ্রে কী কী উদ্ভিদ আছে, যেমন সমুদ্রে উদ্ভিদের একটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে তাদের মধ্যে আয়োডিন থাকে, বুঝতে পেরেছো? তো যাই হোক না কেন, তোমরা তো জানো মেরিন ইঞ্জিনিয়ারিং বলে একটা সাবজেক্ট আছে, যারা সমুদ্রে শিপ চালায়, সমুদ্রে হচ্ছে সমুদ্র বিজ্ঞানে পড়াশোনা করে, তাদেরকে বলে মেরিন ইঞ্জিনিয়ার। তো যাই হোক, সামুদ্রিক জীববিজ্ঞান হচ্ছে মেরিন বায়োলজি, বনবিজ্ঞান হচ্ছে ফরেস্ট্রি, যেখানে আমরা বন নিয়ে আলোচনা করব, সুন্দরবন নিয়ে আমরা গবেষণা করব, সুন্দরবনে যে সম্পদগুলো আছে এগুলো ব্যবস্থাপনা এবং সংরক্ষণে আলোচনা করব, তাই না? তোমরা কি জানো সুন্দরবনে মাছ ধরার জন্য কিছু কিছু মানুষ আছে যারা সুন্দরবনের নদীর মধ্যে বিষ দেয়, বিষ দিলে মাছগুলো মরে যায়, মাছগুলো তুলে নিয়ে আসে, সহজ মাছ ধরা তাদের। তো সেগুলো কি আমাদের সংরক্ষণ করতে হবে না? কারণ পানির ইকোসিস্টেমটা নষ্ট হয়ে গেলে স্থলে ওইটা আঘাত পড়বে, তাই না? বাঘ তো তুমি মাইরা ফেললে আবার ইস্যু হবে, হরিণ তুমি যদি মাইরা ফেলো তাহলে বাঘের খাবার কমে যাবে, বাঘ বিলুপ্ত হবে, এগুলো করা যাবে না। আচ্ছা যাই হোক, জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি, ওই যে কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম না,
আলোচনা করলাম না, একটা জিন আমরা ব্যাকটেরিয়ার মধ্যে দিয়েছিলাম, ব্যাকটেরিয়া করছে ইনসুলিন তৈরি করছে, সেই ইনসুলিনকে আমরা বাজারজাত করছি, মানুষকে দিছি। তো ওইটাও কিন্তু জীব প্রযুক্তির মধ্যে আলোচনা করা হয়। ফার্মেসিতে তো তোমরা ওষুধ কিনতে যাও না? ফার্মেসি বলে একটা সাবজেক্টই আছে, যেখানে ওষুধের কেমিক্যাল নেচার, মানে ওষুধ কোন কেমিক্যাল থেকে ওষুধ হয়, ওরা ওষুধ বানায়, গবেষণা করে, এবং ওষুধগুলো কীভাবে কাজ করে এগুলো নিয়ে কথা বলে, বুঝছো? তাহলে ওষুধ শিল্প এবং ওষুধের যে টেকনোলজিগুলো, ওগুলো নিয়ে পড়ালেখা হয় এখানে। বন্য প্রাণীবিদ্যা, ওয়াইল্ড লাইফ, বায়ো ইনফরমেটিক্স। দেখো এটা ইন্টারেস্টিং একটা জিনিস। বায়ো মানে হচ্ছে জীব, ইনফরমেটিক্স মানে হচ্ছে ইনফরমেশন নিয়ে যেখানে কাজ করা হচ্ছে। শোনো, কাউরে যদি ক্যান্সার হয়, ওকে, তাহলে এটা আমার একটা ভালো কোষ, তোমার একটা ক্যান্সার কোষ। আমার ভালো কোষ থেকে আমি একটা ডিএনএ নিলাম, এটা আমারই কোষ ধরা যাক, আমার আর একটা জায়গায় ক্যান্সার হয়েছে, সেখান থেকে একটা ডিএনএ নিলাম। এই ডিএনএ দুইটা থেকে আমি ইনফরমেশন যদি বের করি, এখান থেকে আমি ইনফরমেশন পাইলাম, এখান থেকে আমি ইনফরমেশন পাইলাম, পাওয়ার পর এগুলো তো আমি চোখে দেখতে পাবো না, পাবো? আর এগুলো যদি আমি বের করে খুঁজে খুঁজে বের করা শুরু করি, এগুলো কি আমার জন্য এত সহজ হবে? হবে না। এগুলো কি আসলে জানো? যে এর পর টি, টির পর সি, জি, এ, এ টি ইত্যাদি। তাহলে এবার চিন্তা করো তো, এখান থেকে আমি যেটা নিয়ে আসলাম, এ আছে, টি আছে, টি আছে, টি আছে, এ, এ, টি। তাহলে জীবিত কোষের ডিএনএর তথ্য নিলাম, আর একটা ক্যান্সার কোষের ডিএনএ নিয়ে সেটা তথ্য নিলাম। একটু খেয়াল করে দেখো, এটা ঠিকই আছে, মানে আমার যে ক্যান্সার কোষটা আমি নিলাম, খেয়াল করে দেখো, স্বাভাবিক কোষের সাথে এটা ঠিক আছে, এই যে এটা ঠিক আছে, এ ঠিক আছে, এ ঠিক আছে, কিন্তু খেয়াল করে দেখো এই জায়গাটাতে একটু চেঞ্জ হয়ে গেছে, টি টি টি, টি জি জি, এটা কিন্তু স্বাভাবিক। তার মানে এই জায়গা চেঞ্জ হয়েছে। এখন প্রশ্ন হলো কেমনে চেঞ্জ হইলো? কেমিক্যালের কারণে চেঞ্জ হইতে পারে, তারপর সূর্যের ইউভি রের কারণে চেঞ্জ হয়ে যাইতে পারে, মানে মিউটেশন হয়েছে। তো এই যে ইনফরমেশনগুলো বের করে আমরা কিন্তু বুঝতে পারি যে এখানে মিউটেশন হয়েছে, নইলে কি তুমি এটা বাইর করতে পারতা? স্বাভাবিক ডিএনএর সাথে ক্যান্সার কোষের ডিএনএর পার্থক্য বাইর করতে পারতা না। তাহলে এই ইনফরমেশনের সাথে এই ইনফরমেশন বের করে দুজনের সাথে ম্যাচ করে একটা ডিসিশনে আসার পর যে ক্যান্সার হয়েছে, এখন রেডিওথেরাপি দিব নাকি কেমোথেরাপি দিব নাকি চিকিৎসা দিব নাকি বলবো বাসায় যান, বাসায় গিয়ে আর যতদিন বাইসে আছেন খান, মন যাচায়। এই পুরো ব্যাপারটা নির্ভর করতেছে বায়ো ইনফরমেটিক্সের উপরে। বুঝতে পেরেছো? তো অনেকে ভাবে ভাই ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে। আরে পাগলা, এত চমৎকার চমৎকার সাবজেক্ট আছে, এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে না? পৃথিবীকে রক্ষা করতে হবে না? শুধু মানুষ রক্ষা করলেই হবে? আচ্ছা আসো এখানে। ফলিত মানে যেগুলো আমরা প্রয়োগ করি, পাওয়া খুব সহজ। কোষবিদ্যা প্রয়োগের সুযোগ আপাতত নাই, বাস্তুবিদ্যা এইটার সুযোগ আছে। এইটা অণুজীববিদ্যা। অণুজীব মানে কি বলতো? খুবই ক্ষুদ্র জীব, মানে জীব, মাইক্রোবায়োলজি বলা হয়। এখানে আমরা ভাইরাস নিয়ে কথা বলতে পারি, ব্যাকটেরিয়া নিয়ে কথা বলতে পারি, আরও যেগুলো চোখে দেখতে পাই না। তো ভাইরাস ব্যাকটেরিয়া কীভাবে আমাদের রোগ সৃষ্টি করতেছে, কীভাবে এদের এগেইনস্টে আমরা যুদ্ধ করব, সো এটা হচ্ছে ফলিত বা প্রায়োগিক। ওষুধ শিল্প নাম দেখে বোঝা, ফার্মাসি। জীববিজ্ঞানের প্রায়োগিক শাখা ফরেস্ট্রি, তাই না? একটা ফরেস্ট আছে, ফরেস্টটা আমরা কীভাবে সংরক্ষণ করব, কীভাবে আমরা এটাকে ব্যবস্থাপনা করব, ফরেস্ট্রি। সো আশা করছি তোমরা বুঝেছো। আমি অনেক কথা বলেছি, এগুলো খুব সহজ জিনিস। আমার মনে হয় না এত কথা বলার পরেও তুমি বুঝবা না। আমার মনে হয় যে তুমি অলরেডি এগুলো জানো। ওকে, এই চ্যাপ্টারের প্রথম ক্লাসটা করছো না 34 মিনিটের? ওকে, তো ওইটা পড়ার সময় কি মনে হয়েছে? ইররিলেভেন্ট, রাইট? বাট এই সময় এসে তোমার কাছে একটা ম্যাজিক্যাল জিনিস মনে হবে। এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে সব মনে রাখতে হয়। প্রশ্ন হচ্ছে, ভাই এগুলো মনে রাখার জন্য কি আমাকে ট্রিক ফলো করতে হবে, ছন্দ ফলো করতে হবে? না, আমি তোমাকে দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ খুব সহজে মনে রাখতে পারবা। দেখো, নামটা হচ্ছে মনেরা। ওকে, মনেরা কিন্তু সুপার কিংডম প্রোক্যারিওটের আন্ডারে। প্রোক্যারিওট মানে হচ্ছে আদিকোষ, মানে ব্যাকটেরিয়া। ওকে, তো সব বাদ দাও, আমি চলে আসি মনেরা শব্দটাতে। মনেরা শব্দ থেকে দেখো মনো আসছে না? মনো মানে কিন্তু এক। তাহলে এখানে আমরা এমন একটা জীব সম্পর্কে কথা বলবো, কোষ সম্পর্কে কথা বলবো, যেটা এক কোষী। কি সেটা? এক কোষী। মনো মানে এক, যারা এক তারা সিম্পল না? বলো তো সিম্পল কি না? সিম্পল মানে হচ্ছে খুবই সাধারণ, খুবই সাধারণ। তাহলে এমন একটি কোষের কথা বলবো যেটা খুবই সিম্পল বা সাধারণ। সিম্পল সাধারণ বলতে আসলে কি বোঝায়? একটা কোষের ক্ষেত্রে দেখো,
কোষ ঝিল্লি থাকবে, কোষ ঝিল্লির ভেতরে দেখো ক্রোমোজোম থাকবে, ক্রোমোজোমের চারপাশে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিওলাস থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি 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 ইত্যাদি। তাহলে ওইটা কি এমন একটি কোষের কথা বললাম আমরা যেটা সিম্পল? না, এটা খুব কমপ্লেক্স কোষের কথা বললাম আমরা। তাহলে সিম্পল কোষ বলতে বোঝাচ্ছে এই যে এই কোষটা দেখো, যে কোষের একটা কোষ ঝিল্লি আছে, বাইরে কোষ প্রাচীর থাকে, তো কোষ ঝিল্লি আছে, ভেতরে একটা শুধু ডিএনএ আছে, আর কিচ্ছু নাই। আর তোমরা জানো যে ডিএনএ থাকলে ডিএনএ থেকে তথ্য এসে প্রোটিন তৈরি হবে, তার মানে রাইবোজোম থাকবে। তাহলে বলো তো এমন একটি কোষের কথা বলতেছি যে কোষে অনলি ডিএনএ আছে এবং অনলি রাইবোজোম আছে। রাইবোজোমটা কি ধরনের? 70S, এমন একটি কোষ। তাহলে মনেরা মানে হচ্ছে মনো, মনো মানে হচ্ছে এক, তাহলে এক কোষী একটা জীবের কথা বলবো। মনো মানে হচ্ছে এক, যেহেতু সিম্পল, তাহলে একটা সিম্পল কোষের কথা বলবো যে কোষের ভেতরে অনলি ডিএনএ আর হচ্ছে রাইবোজোম আছে, আর কিচ্ছু নেই। তাহলে প্রিয় স্টুডেন্ট, এবার বৈশিষ্ট্যগুলো আমরা এক এক করে দেখি। দেখো তো, এক কোষী কথাটা মিললো কি না? মনো মানে এক, তাহলে এক কোষী মিললো কি না? এক কোষী। 2 নাম্বারটা দেখো লেখা আছে ফিলামেন্টাস। আচ্ছা তোমরাই বলো তো, এটা একটা কোষ, এর সাথে যদি আরেকটা কোষ পাশাপাশি এমনি দিয়ে রাখলাম আমি, তো ধীরে 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 এটা কি লম্বা সুতার মতো হচ্ছে না? হচ্ছে কি না? সুতা মানে হচ্ছে ফিলামেন্ট। তাহলে এরা এক কোষী হয়, একটাই কোষ, তো মাঝে মাঝে একটার পর একটা কোষ এইভাবে সাজানো থাকতে পারে, তখন আমরা সেটাকে সুতা বা ফিলামেন্ট বলবো। সেইটাই কিন্তু 1, 2 শেষ। কলোনিয়াল, তুমি বলো তো, যে কোষটা হচ্ছে এক কোষী, সে কোষ যখন বাচ্চা দিবে, এখানে আরেকটা বাচ্চা, এখানে আরেকটা বাচ্চা, এদেরও আবার 2টা বাচ্চা, এর আবার 2টা বাচ্চা, যদি এইভাবে বাচ্চা কাচ্চা দেয়, তো একটা জায়গাতে গেলে অনেক সময় মনে হবে না যে অনেকগুলো একসাথে বসে আছে? মনে হবে কি না? তাহলে দেখছো, মনেরা মানে মনো, মনো মানে হচ্ছে এক কোষী, একটা কোষ, একটার পর একটা কোষ যদি একসাথে এইভাবে থাকে সুতার মতো বা ফিলামেন্ট তৈরি করতে পারে। যেহেতু এক কোষী, তাহলে বাচ্চা কাচ্চারা খুব দ্রুত দেয়, বাচ্চা কাচ্চা খুব দ্রুত দেয়, নড়াচড়া খুব একটা করে না, যে কারণে ওই জায়গাতে সব বাচ্চা কাচ্চা পাবো, দেখা মনে হয় ওরা কলোনি বা দল গঠন করেছে, কলোনি বা দল গঠন করেছে। তাহলে একটু ভালো করে দেখো, এরা আসলে এক কোষী, তবে এরা এরকম সুতার মতো হতে পারে, এরকম কলোনিও গঠন করতে পারে। এবার 4 নাম্বারে চলে আসি। বলো তো, মনেরা মানে কি? মনো না? মনো মানে কি? এক কোষী না? এক কোষী তারা খুবই সিম্পল, আমরা বললাম না কিছুক্ষণ আগে। তাহলে দেখো তো, এটি এমন একটি যার মধ্যে শুধু ডিএনএ থাকবে এবং কি থাকবে? রাইবোজোম থাকবে, রাইবোসোম থাকবে, আর কিচ্ছু থাকবে না। এই যে দেখো, প্লাস্টিড নাই, মাইটোকন্ড্রিয়া নাই, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নাই, দেখছো? শুধু কি আছে? ডিএনএ এবং রাইবোজোম। এই যে দেখো, রাইবোজোম আছে, রাইট? ঠিক কিনা? এবার দেখো পরেরটা, বিভাজন। যারা এক কোষী হয়, এই যে দেখো এক কোষী, এদের কোষ বিভাজন খুব সিম্পল। একটার মাঝখানে যে এরকম করে ভেতরে ঢুকলে দেখো, এদিকে একটা হইলো, এদিকে একটা হইলো। বলো তো, একটা কোষ 2টা কোষে বিভাজিত হলো না? তাহলে দ্বি মানে হচ্ছে 2, ভাজন মানে হচ্ছে ভাগ হওয়া। তাহলে একটি কোষ 2 ভাগে ভাগ হয়, এটার নামই হচ্ছে দ্বিভাজন। ইংলিশে বলা হয় বাইনারি ফিশন। বাই মানে 2, ফিশন মানে ভেঙে যাওয়া, একটা কোষ 2-এ ভেঙে যাওয়া। ঠিক আছে? আবার দেখো শেষেরটা, এরা হচ্ছে শোষণ প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে। প্রিয় স্টুডেন্ট, আমাদের যে তোমরা দেখবা, তোমরা বড় হচ্ছ, বড় হওয়ার সাথে সাথে দেখবা যে বগলে ঘামলে একসময় গন্ধ করে। এর কারণ হচ্ছে এখানে ব্যাকটেরিয়া বেশি হয়ে গেছে, বুঝছো? এই জন্য আমরা কি করি? ডিওডোরেন্ট বা হচ্ছে স্প্রে দিই, স্প্রে দিয়ে ব্যাকটেরিয়াগুলোকে আইদার মেরে ফেলি, না হলে বলি তোরা বাচ্চা কাচ্চা পয়দা করতে পারবি না, তোরা স্থির থাক। তো ইউজুয়ালি বডি স্প্রে কিন্তু 2 ভাবে কাজ করে। আইদার এখানকার ব্যাকটেরিয়া আমরা মেরে ফেলি বগলের, না হলে আমরা তাদেরকে কি বলি? তোদের বংশবৃদ্ধি বন্ধ করে দিলাম আমি, এখানে 100টা আগে ছিল, 100টা এখন থাকবে। এইভাবেই কাজ করে। তো বন্ধুরা, ওরা এখানে দুর্গন্ধ কেন সৃষ্টি করলো? এর কারণ হচ্ছে এই জায়গায় খাবার আছে, ওরা খাবারগুলোকে ভেঙে পুষ্টিটা শুষে নেয়। তাহলে আমি দেখাই তোমাদের, এটা একটা ব্যাকটেরিয়া, এই যে এখানে দেখো, এটা ফুড, এই যে এটা হচ্ছে ফুড। তো ব্যাকটেরিয়া করে কি? ধরা যাক এর উপরে কিছু এনজাইম ঢেলে দিল, দেখো এনজাইম যখন ঢেলে দেয় তখন টুকরা 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 হয় খাবারটা, এই যে টুকরা 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 হলো, এই টুকরাটা সে গ্রহণ করে। বুঝতে পেরেছো? তাহলে বলো তো, ভাঙার পর টুকরাটা যদি সে গ্রহণ করে, শুষে নিল না সে? ওইটাই বলা হয়েছে যে এরা খাদ্য গ্রহণ করে শোষণ বা অ্যাবজর্পশন প্রক্রিয়া। এক কোষী যেহেতু, আমরা কি শোষণ করি? না, বড় খাবার ভেতরে নেই, নিয়ে আমরা ভেতরে পরিপাক করি, পরিপাক করে আমরা রক্তে পাঠাই। এক কোষী যেহেতু, ওর শরীরের ভেতরে যেহেতু কিছুই নাই, এজন্য সে বাইরে পরিপাক আগে করবে, করে ওটাকে শুষে নেবে।
এবার দেখো শেষে লেখা আছে এদের মধ্যে কেউ কেউ, দেখো কেউ কেউ লিখছে, সবাই না, কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ করে। আমি তোমাদের দেখাই 7 নাম্বার। ইউজুয়ালি ব্যাকটেরিয়া এরকম হয় যে একটা এখানে বৃত্তাকার ডিএনএ আছে আর একটা রাইবোজোম আছে, বাট কিছু ব্যাকটেরিয়া আছে এরকম, দেখো ব্যাকটেরিয়া ওরও দেখো বৃত্তাকার ডিএনএ আছে, রাইবোজোম আছে, আছে না? এটা একই হলো না? হয় কি এর যে মেমব্রেনটা আছে, যে মেমব্রেন বা আবরণটা একটু ভেতরে ঢুকে এরকম একটা পকেট তৈরি করলো, দেখলা ভেতরে একটা ফাঁকা জায়গা তৈরি হলো। এই ফাঁকা জায়গার মধ্যে সে করে কি ক্লোরোফিল রাখে। তাহলে দেখো তো সূর্যের আলো, এই ক্লোরোফিল আসবে না? আসলে কি ক্লোরোফিল সূর্যের আলো থেকে কি সালোক সংশ্লেষণ করবে না? সালোক সংশ্লেষণ করবে কিনা? নিজের খাদ্য নিজে প্রডিউস করবে কিনা? তাহলে সাধারণ ব্যাকটেরিয়া এবং সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া এও এককোষী, এও এককোষী। আর এককোষী মানে কি? মনো মানে কি? মনেরার মধ্যে পড়বে। তাহলে এই যে দেখেন লেখা আছে যে ব্যাকটেরিয়া এবং সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া। সালোক সংশ্লেষণ ব্যাকটেরিয়াকে ভুল করে কিন্তু শৈবাল বলা হয়। শোনো, শৈবাল বললেও এরা কিন্তু আসলে শৈবাল না, এরা ব্যাকটেরিয়া। এটা মাথায় রাখবা, যেটা ভুল নাম। এটা এক সময় সবুজ দেখে শৈবাল বলতো, এটা আসলে ভুল নাম। ক্লিয়ার? তাহলে মনেরার বৈশিষ্ট্য আমরা আরেকবার দেখি। দেখো মনেরা মানে হচ্ছে মনো মানে হচ্ছে এককোষী, তাহলে তারা এককোষী। তো মাঝে মাঝে একটার পর একটা কোষ এরকম সজ্জিত হয়ে ফিলামেন্ট বা সুতার মতো তৈরি করবে। উপরে একটু শব্দ হচ্ছে, সরি। আবার আর কি করে বলতো, যেহেতু এককোষী, বাচ্চা কাচ্চা পয়দাগুলো সবগুলো যেহেতু মুভমেন্ট খুব একটু কম, এই যে বাচ্চা পয়দা করে, বাচ্চা এখানে 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 অনেক বাচ্চা থাকবে, তাহলে দেখে মনে হবে দল বা কলোনি গঠন করেছে। যদি এখানে বলছে ক্রোমাটিন বস্তু তৈরি থাকে, বুঝছো? ক্রোমাটিন না, এটা মনে রাখবে, এটা ভুল, এটা এই লাইনটা ভুল। ক্রোমাটিন না, আমি তোমাদের এর আগেও পড়িয়েছিলাম প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকে, সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্ট লেকচারে গিয়ে দেখবা যে ক্রোমাটিন না, এটা আসলে ডিএনএ। তো যাই হোক, মনেরা মানে হচ্ছে মনো মানে হচ্ছে সিম্পল। তাহলে এটা একটা সিম্পল কোষের কথা বলেছে, যার শুধু ডিএনএ আছে এবং রাইবোজোম আছে, আর কিচ্ছু নাই, সেগুলো এখানে বলছে। আর এরা যেহেতু খুবই সিম্পল, তাহলে মাঝখানে কেটে 2 ভাগ হয়ে যায়, তাহলে 2 ভাগে ভাগ হচ্ছে বা দ্বিবিভাজন হচ্ছে। দেখো দ্বিবিভাজন, এদের ভেতরে যেহেতু পাকস্থলী টাকস্থলী অন্য অন্য অঙ্গাণু নাই, এজন্য তারা খাদ্য গ্রহণ কিভাবে করে? বাইরেই পরিপাক হবে, হওয়ার পর ছোট ছোট টুকরাগুলোকে তারা শোষণ প্রক্রিয়া নিয়ে নিবে, শোষণ প্রক্রিয়া তারা খাদ্য গ্রহণ করে। ব্যাকটেরিয়ার পাশাপাশি কিছু ব্যাকটেরিয়া আছে যারা সবুজ, ওরাও ব্যাকটেরিয়া। ওই সবুজ ব্যাকটেরিয়াকে আমরা ভুল করে কি বলি? নীলাভ সবুজ শৈবাল, যদিও তারা শৈবাল না। তো ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল হচ্ছে মনেরার অন্তর্গত। আশা করছি বুঝতে পেরেছো মনেরার বৈশিষ্ট্য কি কি হবে। আমি আরেকবার বলি, এককোষী, সুতার মতো হলে ফিলামেন্টাস, আর যদি একসাথে একই জায়গায় বাচ্চা থাকে দ্যাট ইজ কল কলোনি। মনেরা, মনো মানে এক, মনো মানে খুবই সিম্পল মানে কি? অনলি ডিএনএ এবং রাইবোজোম থাকবে, আর কিচ্ছু থাকবে না। যেহেতু এরা মনো বা এককোষী, ভেতরে পরিপাক করার সুযোগ নেই, বাইরে পরিপাক করে শোষণ প্রক্রিয়া খাবার নেই, রাইট? তাহলে উদাহরণ কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার পাশাপাশি আর কি? যারা সবুজ ব্যাকটেরিয়া, যাদেরকে আমরা ভুলে নীলাভ সবুজ শৈবাল বলি। আশা করছি সবাই বুঝতে পেরেছ। মনেরার সাথে প্রোটিস্টা যে আছে, বিশাল মিল আছে, বুঝছো? অ্যাকর্ডিং টু বুক, হ্যাঁ, একটাই শুধু মেসিভ পার্থক্য আছে। মনে আছে তোমাদের মনেরাতে আমি কি পড়াইছিলাম? মনেরা মানে বলেছিলাম মনো মানে এক, তাহলে ওরা এককোষী, এরাও এককোষী। এই যে দেখো, এককোষী এককোষী, রাইট? মনেরার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? যে মাঝে মাঝে একটার পর একটা কোষ যুক্ত হয়ে সুতার মতো হইতে পারে, এরাও পারে। মনেরাই শুধু আমরা বহুকোষী পাই নাই, কিন্তু এখানে আমরা বহুকোষীটা এক্সট্রা হিসাবে পেলাম। ঠিক আছে? মনেরা মনে আছে না? মনেরা মনো মানে হচ্ছে এক মানে এককোষী, মনো মানে বলেছিলাম সিম্পল, এক মানে সিম্পল। কিন্তু মনে রাখবা, এরা মনেরা থেকে মেসিভ পার্থক্যটা কোনটা? এরা সিম্পল না, তাই না? সিম্পলে কি বলেছিলাম? যে ওটা একটা কোষ, ভেতরে ডিএনএ আর রাইবোজোম ছাড়া কিছু নাই। কিন্তু এখানে দেখো, এরা কোষ, ক্রোমোজোম আছে, সাথে সব আছে, নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি ইত্যাদি সব আছে। তাহলে মনে রাখবা, দেখো এইটা পার্থক্য হচ্ছে, আর এই যে আসল পার্থক্যটা কিন্তু এখানে, এটা কিন্তু প্রধান, বুঝছো? মনেরার সাথে এটার পার্থক্য হলো প্রধান। মানে মনেরা শুধু ডিএনএ আর কি আছে বলতো? রাইবোজোম আছে। ওরা অ্যাকচুয়ালি প্রোক্যারিওটিক উদ্ভিদ, আদি কোষ। এরা কিন্তু ইউক্যারিওটিক, এই জন্য এদের সব থাকে কোষের মধ্যে, বাকি সব দেখো সেম। ওখানে বলছিলাম না যারা শোষণ প্রক্রিয়ায়, এরাও দেখো শোষণ প্রক্রিয়া করতে পারে। ওখানে বলছিলাম না কেউ কেউ আছে সালোক সংশ্লেষণ করতে পারে, যেমন সায়ানোব্যাকটেরিয়া। এখানেও দেখো কেউ কেউ সালোক সংশ্লেষণ করতে পারে। ওখানে আমরা দেখেছিলাম দ্বিবিভাজন, দেখেছিলাম। এখানে আমরা দেখলাম মাইটোসিস। তাহলে দেখো মাইটোসিসটা ওইটাই পড়ো, মনেরা পড়বা, মনে রাখো, পড়বা মনেরা, সাথে সাথে তোমার এটা পড়া হয়ে যাবে। ওখানকার
দ্বিভাজনের জায়গায় এখানে লিখবো মাইটোসিস, ওখানে লিখবো কোষের মধ্যে অনলি ডিএনএ অ্যান্ড রাইবোজোম আছে, এখানে কোষের মধ্যে ক্রোমোজোম সহ সব কিছুই আছে। ওখানে বলবা যে ওরা এক কোষী, বাট এখানে এক কোষী প্লাস বহু কোষী, এটা বলবা। তাহলে 1 2 3 এই তিনটাই পার্থক্য। ঠিক আছে, ওকে। ওইটার উদাহরণ কি ছিল? ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া। এটার উদাহরণ কি? এমিবা, ইউগ্লেনা, প্যারামেসিয়াম। এই যে দেখো, এমিবা, ইউগ্লেনা, প্যারামেসিয়াম, শৈবাল ইত্যাদি। আশা করছি বুঝতে পেরেছো। দুইটা পার্থক্য করবা, কাগজের মধ্যে লিখবা, তাইলে মনে থাকবে, তাছাড়া মনে থাকবে না। আমরা এখন দেখো ফানজাই। ওকে, ফানজাই, ফাঙ্গাস, ছত্রাক। তার মানে আমরা এখন অ্যাকচুয়ালি ছত্রাক নিয়ে পড়াশোনা করব। তোমরা অনেকেই জানো যে অনেকের ত্বকের উপরে ছত্রাকের ইনফেকশন হয় না, গোল হয়, ঘা হয়, স্কিন ডিজিজ হয় না, তো ওইটাও কিন্তু ছত্রাক। আবার দেখো রেস্টুরেন্টে গিয়ে তোমরা অনেক মাশরুম খাও, ব্যাঙের ছাতা মাশরুম, মাশরুমও কিন্তু ছত্রাক। ঠিক আছে, তো আমরা এখন দেখব ছত্রাক নিয়ে। তো ছত্রাক শুরুতেই আমি একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলবো। নাম থেকে দেখো, ছত্রাকের শেষে ক আছে না? আছে কি না? কাইটিনের দেখো শুরুতে ক আছে, তার মানে মনে রাখবা ছত্রাকের কোষ প্রাচীরের নাম কাইটিন। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, যেমন এই যে দেখো, এটা উদ্ভিদ কোষ, এটা তোমরা জানো। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি বলো তো? সেলুলোজ দিয়ে তৈরি। তাহলে ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? শেষে ক আছে, কতে কাইটিন। কাইটিন কেন থাকে জানো? ছত্রাকের দেহের ভেতরে পানি থাকে, বুঝছো? বাইরে যদি আমি কাইটিন না দেই, পানিগুলো বাইর হয়ে যাবে, ছত্রাক মারা যাবে। তাহলে ওর বেঁচে থাকার জন্য সে কাইটিনটাকে বেছে নেয়। সেকেন্ডলি, ওর উপরে যখন কাইটিন থাকবে, এই ছত্রাকটা যদি আমার গায়ের উপরে বসে, আমার শরীরটাকে চিনতে পারবে না। ছত্রাককে আমার শরীর ইজিলি চিনতে পারে না। তাহলে ছত্রাকের জন্য সুবিধা না, সে আমার এখানে বসবে, বসে আমার এখান থেকে খাবার খাবে, আমার শরীর তাকে চিনতেই পারবে না। তাহলে চোর বাড়িতে ঢুকছে, তুমি চিনতেই পারো না। তাহলে কাইটিন থাকলে ও বেঁচে থাকে, আর কাইটিন থাকলে সে অন্যদের আক্রমণ করতে পারে, অন্যরা চিনতেই পারে না তারা। এটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এখন প্রশ্ন হলো, ভাইয়া কেন এখানে আক্রমণ করে এখান থেকে খাচ্ছে? কারণ ছত্রাকের ক্লোরোফিল নাই। ছত্রাকের কি নাই? ক্লোরোফিল নাই। দেখছো, ছত্রাকের কতে কাইটিন, কাইটিন প্রাচীর থাকে, আবার কতে ক্লোরোফিল সেটা আমার নাই। তো কতে কাইটিন আছে, কতে ক্লোরোফিল নাই, এই জিনিসটা মনে রাখবা। কি নাই? ক্লোরোফিল নাই। যেই না ক্লোরোফিল নাই, সাথে সাথে প্রশ্ন আসলো, সে খায় কিভাবে? সে খায় কিভাবে? খুব ইন্টারেস্টিং জিনিস। তোমার বাসায় মাঝে মাঝে দেখছো না, রুটি রুটি রাখছো, কয়েকদিন পর ছত্রাক জমে গেছে, ফাঙ্গাস জমে গেছে, সাদা সাদা হয়ে গেছে, রুটিটাতে কালো কালো সোপ সোপ হয়ে গেছে, রুটি নষ্ট হয়ে গেছে। হয় কি না? এই যে দেখো, এই যে ছত্রাক, এটা বুঝছো, এটা লম্বা সুতার মতো কিন্তু এরা। ওকে, সূত্রাকার। খেয়াল করে দেখো, এটা একটা কোষ, 1 নম্বর কোষ, এটা 2 নম্বর কোষ, এটা 3 নম্বর, এটা 4 নম্বর কোষ। কোনটা রুটির সাথে লেগে আছে বলো তো? 4 নম্বর কোষটা লেগে আছে না? তো 4 নম্বর কোষটা করে কি, এই রুটির উপরে কিছু এনজাইম ঢেলে দেয়, এনজাইম। এই এনজাইমগুলো করে কি, এই রুটিটাকে নষ্ট করে ফেলে, গলায় ফেলে, পচে ফেলে। যেই না রুটিটাকে গলায় ফেললো, নষ্ট করে ফেললো, তখন এখানে বলো তো ছোট 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 কি খাদ্যের দানা তৈরি হবে না? রুটিটাকে টুকরা টুকরা করলে তো খাদ্য তৈরি হবে, ছোট ছোট দানা হবে, হবে না? করে কি, এই কোষটা করে কি, টান দেয়, টান দিয়ে এই কোষে নেয়, এই কোষটা থেকে আবার এই পরের কোষটা টান দেয়, এখানে আসে, এখান থেকে এখানে আসে, এখান থেকে আবার এখানে আসে। তাহলে ছত্রাক কি করতেছে বলো তো? শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করতেছে বাইরে থেকে, তাই না? তাহলে আমি আরেকবার বলি, ছত্রাকের শেষে ক আছে, কতে কাইটিন আছে। আবার ছত্রাকের শেষে ক আছে, কতে ক্লোরোফিল নাই। ক্লোরোফিল যেহেতু নাই, তাহলে তারা কি করে, বাইরে পরিপাক করা খাবারকে শোষণ প্রক্রিয়ায় নিয়ে আসে। এটা কি আছে? এই যে দেখো, শোষণ প্রক্রিয়ায় আছে। ওকে, আচ্ছা, আমরা তো এগুলো বুঝলাম। এখন যে জিনিসটা, সেটা হলো ছত্রাক, স্থলজ, মৃতজীবী, পরজীবী, সবগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। বলো তো, আমার হাতে যদি ফাঙ্গাল ইনফেকশন হয়, তাহলে এই ছত্রাক বা ফাঙ্গাসটা জলে আছে নাকি স্থলে আছে? কোথায় আছে? স্থলে আছে। ব্যাঙের ছাতা কোনোদিন পানিতে দেখছো? দেখো নাই। ব্যাঙের ছাতা কোথায় উৎপন্ন হয়? মাটিতে, স্যাঁতস্যাঁতে ভেজা জায়গায় উৎপন্ন হয়, তাই না? তাহলে আমরা বুঝলাম যে তারা স্থলজ, এই জিনিসটা আমরা বুঝলাম, তাই না? ব্যাঙের ছাতা আমরা এই জিনিসটা বুঝলাম যে এরা স্থলে জন্মায়। তাহলে পরের প্রশ্ন হচ্ছে, ছত্রাক মৃতজীবী, এই জিনিসটা একটু বোঝাও তো। এই রুটির কথা বলো তো, রুটির জীবন আছে? নাই। তাহলে রুটিটা হচ্ছে মৃত জিনিস, মৃত জৈব পদার্থ। রুটিটা কি? মৃত জৈব পদার্থ। তো ছত্রাক দেখো, মৃত জৈব পদার্থ বা রুটির উপরে গিয়ে খানা টানা নিচ্ছে, নিয়ে বাইসা থাকতেছে। তাহলে বলো তো, এরা কি মৃত জীবী না? রুটি একটা মৃত জিনিস, ওই মৃত রুটিটাকে তারা খাচ্ছে। তাহলে দেখো,
এখানে যেটা জন্মাচ্ছে স্থলজ, বাইরে স্যাঁতস্যাঁতে জায়গায় ব্যাঙের সাথে জন্মাচ্ছে ওরা স্থলজ। দ্বিতীয়ত ওরা রুটির উপরে জন্মাচ্ছে, রুটি থেকে খাবার নিচ্ছে, তার মানে মৃতজীবী। রুটি একটা মৃত জৈব পদার্থ। থার্ড যেটা, সেটা হলো ছত্রাক পরজীবী হইতে পারে। ছত্রাক পরজীবী হইতে পারে। আমি তো তোমাদের শেখাইছি পরজীবী শব্দের অর্থ কি। পরজীবী মানে হচ্ছে আলাদা একটা জীব, আমার শরীর এইটা, আমার শরীরের সাথে থাকবে, এরপর কি করবে, আমার শরীর থেকে সে খাবার নিবে, নিয়ে আমার ক্ষতি করবে। তাহলে দেখো তো, এটা ছত্রাক আমার হাতে যদি হয়, এই যে হাতে এই জায়গায়, আমার হাতের কি স্কিনটার ক্ষতি করবে না? তাহলে ছত্রাক পরজীবীও তো, তাই তো? তাহলে ছত্রাক সব হইতে পারে, পরজীবী হইতে পারে, মৃতজীবী হইতে পারে, ছত্রাক কিন্তু মিথজীবী হইতে পারে, জানো? ছত্রাক উপকারও করতে পারে। তো এটা নাই এখানে। কিছু ছত্রাক উদ্ভিদের মূলের মধ্যে থাকে, ও করে কি, মূলকে ফসফেট দেয়, বিনিময়ে উদ্ভিদটা করে কি, মূলে ওকে থাকতে দেয়। ওইটা হলো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মিথজীবিতা, তোমাদের বইয়ের মধ্যে দেওয়া নেই। আর কি হতে পারে দেখো, যেহেতু আমরা মনের আর পরে যতগুলো কোষ দেখতেছি সবাই সুকেন্দ্রিক, সবার নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, গোলজি বডি ইত্যাদি ইত্যাদি সব থাকবে। একটা ইন্টারেস্টিং জিনিস শুধু আমরা জানি যে এর ক্লোরোপ্লাস্ট নেই, তাই না? যেহেতু ছত্রাকের কালার নেই। আর এখানে একটা লাইন লেখা আছে দেখো, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। দেখো, এটা কিন্তু একটা ছত্রাক, এই যে দেখতে পাচ্ছ, এটা একটা ছত্রাক। তো এর মাথার মধ্যে এরকম ছোট 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 রেণুর মতো, ধূলিকণার মতো তৈরি হয়। একটা ধূলিকণা যদি উড়ে যায় কোনো জায়গায়, এগুলো যদি ওই জায়গায় পড়ে, ধরা যাক আমি এই পাশে যাচ্ছিলাম, এই দুটো উড়ে এসে আমার হাতে এখানে পড়ছে, কাপড়ের মধ্যে আছে, কেউ কাপড় ঝাড়া দিছে, উপর তো ভাসতে 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 আমার এখানে পড়ছে, আমার এখানে ফাঙ্গাল ইনফেকশন হবে না? হবে কি না? তাহলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে কি বলা হয় জানো? এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে বলা হয় স্পোর। স্পোরের ছোট বাংলা অর্থ হচ্ছে রেণু। স্পোর বা রেণু। স্পোর শব্দের অর্থ হচ্ছে ছোট জিনিস। ছোট জিনিস যারা প্রজনন ঘটায়, সংখ্যা বাড়ায়। তুমি বলো তো এই ছোট্ট জিনিসটা কি? ছোট জিনিস না? উড়ে এসে আমার এখানে বসে, যদি বসে তাহলে এখানে ছত্রাক তৈরি হবে না? হবে। তাহলে ছোট জিনিস এবং সংখ্যা বাড়াচ্ছে তাদের, এই জন্য একে আমরা স্পোর বলেছি। এখানে একটা কথা আছে, হ্যাপ্লয়েড স্পোর। প্রিয় বন্ধুরা, তোমাদের আমি প্রায় একটা জিনিস দিই, সেটা হলো শৈবাল, ছত্রাক, তারপর হচ্ছে মশ, তারপর হচ্ছে ফার্ন, তারপর হচ্ছে নগ্নবীজি, অ্যান্ড তারপর হচ্ছে আবৃতবীজি। এই 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 সিকোয়েন্সটা সারা জীবন মনে রাখবা। ইন্টারে যখন আমার সাথে তোমাদের দেখা হবে, সেখানে ওইটা আমি বারবার তোমাদের শেখাবো। সেটা হলো, এই মশ থেকে এই দিকটা হচ্ছে হ্যাপ্লয়েড, আর ফার্ন থেকে এই দিকটা হচ্ছে ডিপ্লয়েড। মানে এদের প্রত্যেকটা কোষের মধ্যে বাপ মা থেকে আসা 2 সেট ক্রোমোজোম থাকে। এদের প্রত্যেক কোষের মধ্যে 1 সেট ক্রোমোজোম থাকে। তাহলে বলো তো, এখান থেকে একটা কোষ যদি বের হয়ে যায়, কিংবা ছোট্ট একটা স্পোর বা একটা কোষ যদি বের হয়ে যায়, সে কি হবে? সব কোষে তো এন। দেখো ছত্রাক, এই যে এন, এরাও এন, এরাও এন, এরাও এন, এই ছোট্টটা বের হয়ে গেল, এই যে এটাও এন, তাহলে এটা কি হ্যাপ্লয়েড না? তাহলে হ্যাপ্লয়েড স্পোরটা উড়ে গিয়ে বংশবৃদ্ধি করতেছে। প্রিয় স্টুডেন্ট, আমরা কিন্তু ফাঙ্গাসটা পড়ে ফেলেছি, আমি ছোট্ট করে একসাথে করি। ওকে, সেটা হলো ছত্রাকের নামের শেষে ক আছে, কতে কাইটিন, তাহলে এদের কোষ প্রাচীরের নাম, উপাদান হচ্ছে কাইটিন। ছত্রাকের শেষে ক আছে, তাহলে এদের কতে ক্লোরোফিল নাই। যেহেতু ক্লোরোফিল নাই, তাহলে এরা কি করে, এরা হচ্ছে বাইরে এনজাইম ঢেলে দেয়, এনজাইম ঢেলে পরিপাক করে খাবারটা নিয়ে আসে। তার মানে মৃত জৈব পদার্থ থেকে তারা শোষণ প্রক্রিয়ায় পুষ্টি নিয়ে আসে, তাই না? ভেরি গুড। যেহেতু শোষণ প্রক্রিয়ায় নিয়ে আসতেছে মৃত জিনিসপত্র থেকে, এই জন্য আমরা একে বলবো মৃতজীবী। যেহেতু এরা স্থলেও জন্মায়, এই জন্য স্থলজ। ছত্রাক যেহেতু ক্ষতি করে, এই জন্য পরজীবী। তাহলে এই টার্মটা আমরা বুঝে ফেললাম। ওকে, আর কি, ছত্রাকের আর তো কিছু নেই। ওকে, উদাহরণ দিলাম ইস্ট। ইস্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ ইস্ট ব্যবহার করে পাউরুটি তৈরি করা হয় বেকারিতে, মদ তৈরি করা হয়। বুঝতে পেরেছো? সো ইম্পর্টেন্ট এটা। পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ছত্রাক। এই ছত্রাক থেকে কিন্তু প্রথমে অ্যান্টিবায়োটিক পেয়েছিলাম আমরা পৃথিবীতে, অ্যান্টিবায়োটিক, যেটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। বুঝছো? মাশরুম, মাশরুম খুব ইম্পর্টেন্ট এই জন্য যে মাশরুম একটা রেস্টুরেন্টের একটা গুরুত্বপূর্ণ খানা হিসাবে ব্যবহার করা হয়। ওকে, তাহলে ইস্ট, মাশরুম, পেনিসিলিয়াম, এই নামগুলো মনে রাখতে হবে। তাহলে আমি তোমাদের ছত্রাকটা কমপ্লিট করে দিয়েছি। আমরা এখন দেখব রাজ্য 4, প্লান্টি। প্লান্ট মানে হচ্ছে উদ্ভিদ। তো আমরা এই টপিকের সবার আগে লেজটা কেটে ফেলবো, ঠিক আছে? এই লেজে দেখো প্লান্টিকে 2 ভাগে ভাগ করেছে, ব্রায়োফাইটা এবং ট্রাকিওফাইটা। তো আমরা একটু আসি এখানে। এখানে আসলে বলছে কি, দেখো, ট্রাকিও, ট্রাকিও অ্যাকচুয়ালি ট্রাকিয়া থেকে আসছে। এই যে আমাদের এখানে একটা নল আছে না, বাতাস নেওয়ার জন্য, এটার নাম কিন্তু ট্রাকিয়া। এইটা ট্রাকিয়া, হ্যাঁ। তো ট্রাকিয়া বেসিক্যালি কি বোঝায়? টিউব বোঝায়, টিউব বা নল।
তো উদ্ভিদের আবার ট্রাকিয়া থেকে আসলো, তাই না? উদ্ভিদের আবার টিউব থেকে আসলো, যেমন ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি, এদের আবার টিউব থেকে আসলো। এটা খুব সিম্পল বিষয়। সেটা হলো উদ্ভিদ কিন্তু ফুড তৈরি করে এবং উদ্ভিদের ওয়াটার লাগে, তাই না? তো মাটি থেকে বা মূল থেকে পাতায় ওয়াটার নিয়ে যাওয়ার জন্য কিন্তু উদ্ভিদের কি লাগে বলো তো? জল নিয়ে যাওয়ার জন্য জাইলেম লাগে। ফুড, পাতা থেকে মূলে ফুড নিয়ে যাওয়ার জন্য কিন্তু উদ্ভিদের ফ্লোয়েম লাগে। তাহলে ফ্লোয়েম এবং জাইলেম, তো ব্যাপারটা কি বুঝতে পেরেছো? ফুড নিয়ে যাওয়ার জন্য ফ্লোয়েম আর পানি নিয়ে যাওয়ার জন্য যে জাইলেম, এরাই আসলে টিউবের মতো বা নলের মতো। তো এই ফ্লোয়েম জাইলেমকে অ্যাকচুয়ালি টিউব বা ট্রাকিয়া বা যাদের মধ্যে ফ্লোয়েম এবং জাইলেম আছে তাদেরকে বলেছে ট্রাকিওফাইটা। বুঝছো? ফাইটা মানে হলো প্লান্ট। দেখো, ফাইটা, ফাইটা, পিতে ফাইটা, ফিতে হচ্ছে প্লান্ট। তাহলে এমন প্লান্টের কথা বলেছে যাদের ট্রাকিয়া বা ফুড পরিবহনের জন্য, জল পরিবহনের জন্য জাইলেম ফ্লোয়েম আছে। তাহলে জাইলেম ফ্লোয়েম আছে এমন উদ্ভিদ। ওকে, কারা? ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। প্রশ্ন হলো ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজিতে যে জাইলেম ফ্লোয়েম আছে এটা আমরা বুঝবো কিভাবে? এটা বোঝা আরো সহজ। এই জন্য একটা কনসেপ্ট দেখতে হবে, এমন একটি কনসেপ্ট আমি এখানে ছবি অ্যাড করে রেখেছি। দেখো, মশ জাতীয় উদ্ভিদের থেকে উন্নত হলো ফার্ন, ফার্নের থেকে উন্নত নগ্নবীজি, নগ্নবীজির থেকে উন্নত হচ্ছে আবৃতবীজি। একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় আমি ছবি অ্যাড করে দিয়েছি। এই যে লম্বা যে দাগটা দিয়েছি না, এটা কিন্তু মাটি। ওকে, তো খেয়াল করে দেখো, এই মশ উদ্ভিদটা কিন্তু মাটির সাথে লেগে আছে। যারা মাটির সাথে লেগে থাকবে তাদের জন্য কিন্তু জল তোলা এবং ফুড নামানোর জন্য কোনো ধরনের জাইলেম অর ফ্লোয়েম লাগবে না। তখনই তো লাগবে যখন গাছটা লম্বা হবে, উপর থেকে নামানোর জন্য, নিচ থেকে উপরে তোলার জন্য, তখনই তো লাগবে, তাই না? যে মাটির সাথে লেগে আছে তার তো জাইলেম ফ্লোয়েম লাগার কথা না। ফার্ন দেখো এই ছবিটা, নগ্নবীজির এই ছবিটা দেখো, আর আবৃতবীজির এই ছবিটা দেখো। তাহলে এদের ক্ষেত্রে দেখো মূল আছে, মূল আছে, মূল আছে। তাহলে মূল থেকে উপরে তোলার জন্য জাইলেম লাগবে, মূল থেকে পাতায় যাওয়ার জন্য, জল যাওয়ার জন্য জাইলেম লাগবে, পাতা থেকে মূলে ফুড যাওয়ার জন্য ফ্লোয়েম লাগবে, পাতা থেকে মূলে ফ্লোয়েম, পাতা থেকে মূলে ফ্লোয়েম। তাহলে এদের জাইলেম ফ্লোয়েম থাকবে, এদের জাইলেম ফ্লোয়েম থাকবে, এদের জাইলেম ফ্লোয়েম থাকবে। আর তোমরা তো জানো জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম মানে হচ্ছে নল, তাই না? নল মানে হচ্ছে টিউব। তাহলে এরা ট্রাকিওফাইটা, এদের জাইলেম ফ্লোয়েম বা নল আছে, টিউব। এরা হচ্ছে ট্রাকিওফাইটা, এদের জাইলেম ফ্লোয়েম আছে, তার মানে টিউব আছে, এরা হচ্ছে ট্রাকিওফাইটা। দেখো ওখানে কি সুন্দর মিলতেছে। ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি জাইলেম ফ্লোয়েম আছে, এই জন্য তাদেরকে ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি জাইলেম ফ্লোয়েম আছে, এই জন্য এদেরকে বলা ট্রাকিওফাইটা। বুঝছো তো নাকি? ট্রাকিওফাইটা মানে কি? যাদের নল আছে উপরে নিচে নামানোর জন্য। তো ইন্টারেস্টিং জিনিস এইটা একটা। হ্যাঁ, তো আমরা লেসটা কমপ্লিট করে ফেলেছি। আর এর কেন নল নাই, জাইলেম ফ্লোয়েম নাই? কারণ এরা মাটির সাথে লেগে থাকে। যারা মাটির সাথে লেগে থাকে তাদের উপরে জল তোলার জন্য জাইলেম লাগে না, ফুড নামানোর জন্য ফ্লোয়েম লাগে না, ওরা মাটির সাথে লেগে আছে। সো এই জায়গাটা ডান। এবার আমরা আরেকটা জিনিসে চলে আসবো, সেটা হলো এই যে এই লেসটা আমরা ক্লিয়ার করবো এবার। আর্কিগোনিয়াম এবং পুষ্প, দুইটা জিনিসের কথা এখানে বলা আছে। লুক এট দিস। মশ, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। আবৃতবীজি একমাত্র উদ্ভিদ যার ফুল আছে। বলো তো ফুল মানে কি? এখানে স্ত্রী স্তবক আছে। ফুল মানে কি? এখানে পুংস্তবক আছে। তাহলে যাদের স্ত্রী স্তবক এবং পুংস্তবক আছে তাদের এই স্ত্রী স্তবকটা কিন্তু খুব চমৎকার দেখতে, বুঝছো? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। তো স্ত্রী স্তবকটা যদি মানে সুন্দর হয়, সমস্ত উপাদান যদি থাকে, মনে রাখবা এদেরকে আমরা বলবো উন্নত জনন অঙ্গ। কি বলবো? উন্নত জনন অঙ্গ। তাহলে দেখো, আবৃতবীজি উদ্ভিদের ফুল থাকে, ফুল থাকা মানে এদের স্ত্রী জনন অঙ্গটা উন্নত। আর এদের কাউরেই ফুল নাই, তার মানে এদের স্ত্রী জননাঙ্গ উন্নত নয়। যাদের স্ত্রী জননাঙ্গ উন্নত নয়, এই তিনটা, এদেরকে আমরা বলবো অনুন্নত স্ত্রী জননাঙ্গ বা আর্কিগোনিয়াম। হোয়াট ইজ আর্কিগোনিয়াম? আর্কিগোনিয়াম শব্দের অর্থ হলো অনুন্নত স্ত্রী জননাঙ্গ। খেয়াল করছো? তাহলে আমরা এই লেসটা আরেকবার দেখি। এখানে কি বলছে দেখো, সপুষ্পক। আবৃতবীজি উদ্ভিদেরই শুধু ফুল আছে, তাহলে এরাই শুধু সপুষ্পক, এরা 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 হচ্ছে অপুষ্পক, তাই না? তাহলে সপুষ্পক অপুষ্পক কার আমরা বুঝলাম। এরপরে আমরা কি দেখলাম? আর্কিগোনিয়াম কার আছে। যার ফুল নাই, যাদের ফুল নাই এই তিনটা, তাহলে তাদের স্ত্রীকেশর অংশটা উন্নত নয়, তাই না? যাদের ফুলই নেই তারা আবার গর্ভাশয়, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড কোত্থেকে আসবে? যার গর্ভাশয়, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড নাই তাদের অনুন্নত স্ত্রী জননাঙ্গ বা আর্কিগোনিয়াম থাকে। এই জিনিসটা মাথায় রাখবা। সো আমরা এই লেসটাও ক্লিয়ার করে ফেললাম। এখন আমরা চলে আসি একবার উপরের দিকে। উপরের দিকের জিনিসটা আবার এই লেসটা ক্লিয়ার করে। এই যে এখানে দেখো, এদের ভ্রূণ সৃষ্টি হয় ডিপ্লয়েড পর্যায় থেকে শুরু হয়, স্থলজ, অসংখ্য জলজ, জনন, অ্যানাইসোগামাস ইত্যাদি ইত্যাদির কথা এখানে বলা আছে। প্রিয় স্টুডেন্ট, এটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট। দেখো, এটা হচ্ছে শুক্রাণু। কি এটা? শুক্রাণু। এই পুচকি, এই যে পুচকি,
এটা হচ্ছে ডিম্বাণু। বলো তো এটাও একটা গেমিট, এটাও একটা গেমিট না? তো এই গেমিট আর এই গেমিট কি সমান, ইকুয়াল? আকার আকৃতিতে কি ইকুয়াল মনে হচ্ছে? না, তাহলে নট ইকুয়াল। তো একটা জিনিস দেখো, অ্যান মানে হচ্ছে অ্যাবসেন্ট, আর আইসো মানে হচ্ছে সমান। সমান অ্যাবসেন্ট, বা আমরা আরও সুন্দর করে বলতে পারি অ্যান মানে হচ্ছে নয়, আইসো মানে হচ্ছে সমান। সমান নয় কি? গ্যামিট। তাহলে যে সকল উদ্ভিদের গ্যামিট সমান নয় তাদেরকে বলা হয় অ্যানাইসোগ্যামিট। এ বা অ্যান যদি বায়োলজিতে কোথাও থাকে মনে রাখবা ওটা নেগেটিভ বোঝায়। তাহলে সমান, আইসো মানে সমান, এ বা অ্যান থাকলে না, সমান নয় কে গ্যামিট। দেখো এইটার এই গ্যামিটটা কিন্তু আকারে সমান নয়। তাহলে বুঝছো অ্যানাইসোগ্যামিট বা অ্যানাইসোগ্যামার শব্দের অর্থ কি? যে সকল উদ্ভিদের শুক্রাণু এবং ডিম্বাণু নামক গ্যামিট দুটো সমান নয় তাদেরকে বলা হয় অ্যানাইসোগ্যামিট উদ্ভিদ, তাদের মিলনকে বলা হয় অ্যানাইসোগ্যামাস। তো এইটাও হ্যাপ্লয়েড। তোমরা জানো শুক্রাণু এবং ডিম্বাণু এন আর এন হ্যাপ্লয়েড, দুইটা যখন মিলিত হয় তখন আমাদের জাইগোট তৈরি হয়। সো দিস ইজ জাইগোট। জাইগোট দেখো 2n। তাহলে দেখছো যে শুক্রাণু ডিম্বাণু মিলিত হলে এদের ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। কি হয়? 2n পর্যায় শুরু হয়। তো এইটাই পরবর্তীতে দেখো একটু এই যে এরকম একটা উদ্ভিদের মতো হইলো, তো এটা ভ্রূণ। এর পরবর্তীতে এরকম একটা উদ্ভিদ তৈরি হবে, তাহলে ভ্রূণ। তাহলে বলো তো এই সকল উদ্ভিদের কি ভ্রূণ সৃষ্টি হচ্ছে না? হচ্ছে। তাহলে আবার দেখো এই জায়গাটা আবার বলি, এদের এটা শুক্রাণু, এটা ডিম্বাণু, যেহেতু সমান নয় তাহলে অ্যানাইসো গেমিট, যেহেতু সমান নয় অ্যানাইসো গেমিট। ওকে, দুটো যখন একসাথে হয় তখন ডিপ্লয়েড হয়, জাইগোটটা 2n হয়ে যায়। তাহলে এদের ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। যেই না ডিপ্লয়েড পর্যায় শুরু হয় এখান থেকে একটা ভ্রূণ তৈরি হয়। ওই যে দেখো এদের ভ্রূণ সৃষ্টি হয়। ভ্রূণটা পরবর্তীতে পূর্ণাঙ্গ একটা উদ্ভিদে পরিণত হয়। তাহলে আমরা মোটামুটি এখান থেকে শুরু করে পুরোটা শেষ করলাম। এখানে চলে আসে উন্নত টিস্যুতন্ত্র। উন্নত টিস্যুতন্ত্র বলতেই অ্যাকচুয়ালি যে জাইলেম ফ্লোয়েম ইত্যাদি থাকার বিষয়গুলা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই সব কিছু জিনিস বোঝায়। এদের কিন্তু সবারই উন্নত টিস্যু আছে, বুঝছো? দেখো একটা ব্যাকটেরিয়ার কথা ভাবো, কিংবা একটা হচ্ছে এককোষী উদ্ভিদের কথা বলো, এদের টিস্যু নাই। যাদের সিঙ্গেল কোষ কোনোদিন টিস্যু হইতে পারে? পারে না। এরা কিন্তু সবাই বহুকোষী, তাহলে এদের টিস্যুতন্ত্র আছে। আর টিস্যুতন্ত্র মানে উন্নত টিস্যুতন্ত্র আছে। এবার আমরা উপরে চলে আসি, দেখো সালোক সংশ্লেষণ করে। এই উদ্ভিদটার দিকে তাকাও তো। এই উদ্ভিদটা আম গাছ, খেয়াল করছো? সূর্যের আলো, এরা যেহেতু সবুজ পাতা আছে, সূর্যের আলো থেকে এদের পাতায় ফুট তৈরি হয়। সালোক সংশ্লেষণ হচ্ছে না? তাহলে ফুটটা মূলে যাবে, যাবে না? তাহলে এই জিনিস মনে রাখবে, এরা যেহেতু সবুজ, এই দেখো সবুজ লিখেছি, সালোক সংশ্লেষণের মাধ্যমে ফুড তৈরি করে। আর ফুড তৈরি করলে কিন্তু ফুড নিচে নামানোর জন্য কিন্তু ফ্লোয়েম লাগবে। আর ফুড তৈরির জন্য আমাদের পানি লাগে, সালোক সংশ্লেষণে পানি লাগে। তাহলে নিচ থেকে পানি নিয়ে যাওয়ার জন্য আমাদের কি লাগবে? ফ্লোয়েম লাগবে। এই যে দেখো পাতা থেকে মূলে, এইভাবে মনে রাখবা, পাতা থেকে মূলে যায় ফুড, তাহলে ফুডতে ফ্লোয়েম টিস্যু কাজ করে। মূল থেকে পাতায় যায় জল, তার জতে জাইলেম কাজ করে। আর যাদের ফ্লোয়েম জাইলেম আছে তাহলে আমরা ধরে নিতে পারি তাদের উন্নত টিস্যুতন্ত্র আছে। তো প্রিয় স্টুডেন্ট, এই ছিল আমাদের প্ল্যানটি। পুরো ব্যাপারটা আমি ছোট করে বলি। যেহেতু এরা সবুজ, সালোক সংশ্লেষণ করে। সালোক সংশ্লেষণ যদি করে, উপর থেকে নিচে ফুড নামানোর জন্য ফ্লোয়েম থাকে। সালোক সংশ্লেষণে যেহেতু পানি লাগে, নিচ থেকে পানি নিয়ে যাওয়ার জন্য জাইলেম লাগে, জল নিয়ে যাওয়ার জন্য জাইলেম লাগে। আর যার জাইলেম ফ্লোয়েম আছে তাদেরকে আমরা বলবো উন্নত টিস্যুতন্ত্রের উদ্ভিদ। ঠিক আছে? তো আমরা এখানে একটা সিকোয়েন্স দেখেছি, যে উদ্ভিদগুলো মাটি থেকে মাথা চাড়া দিয়ে উপরে ওঠে, এইটা এইটা এইটা, মানে টেরিডোফাইটা, নগ্নবীজি আর আবৃতবীজি, এদের জাইলেম ফ্লোয়েম থাকবে। যেহেতু উদ্ভিদগুলো উপরে উঠছে, তাহলে আসা নেওয়ার জন্য জাইলেম ফ্লোয়েম থাকবে। আর যে মাটির সাথে লেগে আছে তার জাইলেম ফ্লোয়েম নাই। যাদের জাইলেম ফ্লোয়েম আছে তাদেরকে আমরা বলবো নল আছে বা ট্রাকিয়া আছে, ট্রাকিওফাইটা। যা জাইলেম ফ্লোয়েম নাই, তার নল নাই, তার মানে দিস ইজ নট এ ট্রাকিওফাইটা। আর এদের গেমিট সমান নয়, এই জন্য এদের এই গেমিটের মিলনকে বলা হয় অ্যানাইসোগ্যামাস মিলন, অ্যানাইসোগেমি। এটাও হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড, দুইটা হ্যাপ্লয়েড মিলিত হলে আমরা জাইগোট পাই। জাইগোটটা আছে ডিপ্লয়েড 2n। ডিপ্লয়েড থেকে এদের জীবন শুরু হয়, এখান থেকে ভ্রূণ সৃষ্টি হয়, ভ্রূণ সৃষ্টি হওয়ার কথা বলছে, এখান থেকে মেইন উদ্ভিদ তৈরি হয়। আবার আমরা এই সিকোয়েন্সে গিয়ে আরেকটা জিনিস দেখেছি, একমাত্র এই হচ্ছে সপুষ্পক, এরা কেউ সপুষ্পক নয়। যারা সপুষ্পক তাদের স্ত্রী জননাঙ্গটা বা স্ত্রী পার্টটা, ফুলের স্ত্রী পার্টটা উন্নত। যাদের ফুল নাই তাদের স্ত্রী পার্টটা নাই, অনুন্নত। আর অনুন্নত স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম। আর্কি শব্দের অর্থ কিন্তু পুরাতন, আগের, অনুন্নত। আর গোনিয়াম শব্দের অর্থ কিন্তু জননাঙ্গ, অনুন্নত জননাঙ্গ। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এখানে কিছু উদ্ভিদের নাম দেওয়া আছে, সবুজ উদ্ভিদ, এগুলো খুব ইজিলি পারবা। এটা কি গাছ মহিম? আম গাছ না? বড় বড় আম ঝুলে আছে। হাত কাঁঠাল হলুদ হয়, ও পাকে নাই এখনো।
পাকে নাই। এবার আমরা অ্যানিমেল নিয়ে কথা বলবো। হ্যাঁ, পঞ্চম রাজ্য এইটা। তাহলে আমরা মোটামুটি 5টা রাজ্য পেয়েছি। তার মানে যে ক্লাসিফিকেশনটা আমরা পড়তেছি এটাকে বলা হয় পঞ্চরাজ্য বা 5 কিংডম ক্লাসিফিকেশন। আমরা অ্যানিমেলিয়ার কথা বলতেছি। দেখো, অ্যানিমেলিয়া অ্যাকচুয়ালি অ্যানিমেল বোঝায়। তোমরা জানো অ্যানিমেল হচ্ছে আমার কথা বলো, আমি কি সালোক সংশ্লেষণ করতে পারি? পারি না। তার মানে আমার আসলে প্লাস্টিড নাই। প্লাস্টিড বলতে বোঝাচ্ছে যে আমার শরীরে ক্লোরোপ্লাস্টও নাই যে সালোক সংশ্লেষণ করে, আমার শরীরে লিউকোপ্লাস্টও নাই যে খাবার ধরে রাখে, আমার শরীরে ক্রোমোপ্লাস্টও নাই যেটা আমাকে কালারফুল করে। তাহলে কোনো ধরনেরই প্লাস্টিড আমার শরীরে নাই। ডান, এটা আমরা বুঝলাম। আমাদের দেখো কোষ প্রাচীর নাই। মনে রাখবা, কোষ প্রাচীর থাকলে প্রচণ্ড দৃঢ় হয়। প্রত্যেকটা কোষের বাইরে যখন কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীর কিন্তু খুবই শক্ত। তাহলে আমার শরীরের প্রত্যেকটা কোষে যদি কোষ প্রাচীর থাকতো তাহলে আমি কিন্তু এরকম ফিক্স হয়ে থাকতাম, বুঝছো? নড়তে পারতাম না, মুখ নাড়াইতে পারতাম না, কথা বলতে পারতাম না, জিহ্বা নাড়াইতে পারতাম না, ফুসফুস নাড়াইতে পারতাম না, কারণ কোষগুলো এত শক্ত হয়ে যেত যে আমার শরীর পুরো একটা পাথরের একটা মূর্তির মতো হয়ে যেত। তো কেন উদ্ভিদে কোষ প্রাচীর থাকে জানো? কারণ উদ্ভিদ তো নড়াচড়া করতে পারে না। তো উদ্ভিদকে যদি কেউ আক্রমণ করতে চায়, উদ্ভিদ তো পালাইতে পারে না, এই জন্য শরীর শক্ত করে বসে থাকে। ওকে, কোষ প্রাচীর দিয়ে শক্ত করে বসে থাকে। আমরা যেহেতু পালাইতে পারি, নড়াচড়া করতে পারি, এই জন্য আমাদের কোষ প্রাচীরের দরকার পড়ে না, দৃঢ়তার কোনো দরকার নেই। সো এটাও বুঝলাম আমরা। কোষ গহ্বর নাই। দেখো, একটা কোষের ভেতরে এরকম কোষ গহ্বর থাকার একটা বিশেষ কারণ আছে। এই কোষের বর্জ্য পদার্থগুলো যেন এই জায়গায় রাখা যায়, অপ্রয়োজনীয় জিনিসগুলো যেন এখানে রাখা যায়, দরকার হলে ফিউচারে আবার এগুলো বের করে সাইটোপ্লাজমে আনা যাবে। কিন্তু মানুষের ক্ষেত্রে চিন্তা করো, মানুষের ক্ষেত্রে কিন্তু কোষ গহ্বর নাই। মানুষের কোষের মধ্যে বর্জ্য পদার্থ যদি থাকে এগুলো বাইর করে দেয়। আর আমাদের তো ম্যাক্রোফেজ আছে না, শ্বেতকণিকা। ম্যাক্রোফেজ এসে করে কি, বর্জ্য পদার্থগুলো নিজের মধ্যে নেয়, নিয়ে বাইর করে দেয়, ক্লিন করে ফেলে। তো আমাদের যেহেতু ম্যাক্রোফেজ আছে, শ্বেতকণিকা আছে, এই জন্য আমাদের বর্জ্য পদার্থ আমরা ক্লিন করে ফেলতে পারি। উদ্ভিদের যেহেতু ম্যাক্রোফেজ নাই, শ্বেতকণিকা, রক্তকণিকা নাই, এই জন্য তাদের বর্জ্য পদার্থগুলো রাখার জন্য কোষ গহ্বর লাগে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, প্লাস্টিড নাই, কোষ প্রাচীর নাই, কোষ গহ্বর নাই। ওকে, এবার চলে আসি প্রাণীদের কিন্তু একটা কথা বলছে। দেখো, হেটারোট্রফিক বা পরভোজী। প্রিয় স্টুডেন্ট, হেটারো শব্দের অর্থ কিন্তু ভিন্ন। এই যে দেখো, হেটারো লেখা আছে না, ভিন্ন। আর ট্রফ মানে হচ্ছে পুষ্টি, পুষ্টি বা খাবার, তাই না? তাহলে আমরা প্রাণীরা পুষ্টি বা খাবারের জন্য আমরা ভিন্ন জনের উপর নির্ভর করি। কার উপর নির্ভর করি বলো তো? এই যে একটা উদ্ভিদ দেখতে পাচ্ছ এখানে, এই উদ্ভিদের উপর আমরা নির্ভর করি। তাহলে যারা পুষ্টির জন্য বা ট্রফের জন্য ভিন্ন দেহে বা হেটারো, পুষ্টির জন্য যারা ভিন্ন দেহে নির্ভর করে তাদেরকে বলা হেটারোট্রফ বা পরভোজী। উদ্ভিদ তাহলে কি বলতো? উদ্ভিদের দেহে অটোমেটিকলি খাদ্য তৈরি হয়। অটো মানে হচ্ছে নিজে নিজেই, অটো মানে নিজে নিজে, নিজে নিজে পুষ্টি তৈরি করতে পারে, এই জন্য উদ্ভিদকে বলা হয় অটোট্রফ। উদ্ভিদকে কি বলা হয়? অটোট্রফ। কেন পারে বলতো? কারণ সালোক সংশ্লেষণ করতে পারে উদ্ভিদ, আমরা পারি না। তাহলে আমরা হেটারোট্রফ, পরভোজী। ভোজনের জন্য বা পুষ্টির জন্য ভিন্ন বা পরের উপর নির্ভর করি। আচ্ছা, এবার চলে আসি এই জায়গাটায়। দেখো, আমাদের জীবনে যৌন জনন ঘটে, আমাদের শরীর থেকে কিন্তু একটা মানুষ বের হয় না, যেখানে ছোট মানুষ গজাবে এমন না। তো এইটা একটা মানুষ টুয়েন, এটাও একটা মানুষ টুয়েন, দুইজনকে পরিপক্ক হইতে হবে। একটা 5 বছরের বাচ্চা, 5 বছরের ছেলে মেয়ে বাচ্চা পয়দা করতে পারবে না। তাহলে মানুষ বা প্রাণীর ক্ষেত্রে প্রাণী ডিপ্লয়েড হতে হবে, সেকেন্ডলি পরিপক্ক হইতে হবে। তো পুরুষের দেখো, এই যে এখানে শুক্রাশয় আছে, আর মেয়েদের এই যে এখানে ডিম্বাশয় আছে। শুক্রাশয় থেকে শুক্রাণু আসবে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু আসবে। যেহেতু মিওসিস হয়, তাহলে মানুষ টুয়েন। মানুষ কি টুয়েন? মিওসিসের মাধ্যমে যদি শুক্রাণু হয়, শুক্রাণু কি হবে বলো তো? এন। মানুষ টুয়েন, মিওসিসের মাধ্যমে যে ডিম্বাণু উৎপন্ন হয়, দেখো ডিম্বাণু এন। তাহলে শুক্রাণু হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড, দুইটা হ্যাপ্লয়েড যদি মিলিত হয়ে জাইগোট তৈরি করে, জাইগোটটা হবে টুয়েন, তাই না? এই জাইগোট থেকে একদিন ধীরে 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 একটা মানুষ তৈরি হবে। কি তৈরি হবে? মানুষ। যেহেতু জাইগোটটা টুয়েন, তাহলে মানুষটাও একদিন টুয়েন হবে। তো একটু দেখো, এগুলো কিন্তু মায়ের পেটের ভেতরে ঘটনাগুলো ঘটতেছে। জাইগোট হয়েছে, জাইগোট থেকে এরকম দেখো মরুলা, ব্লাস্টুলা হয়েছে, তারপর ধীরে ধীরে দেখো এরকম একটা অবস্থায় চলে আসে। খেয়াল করে দেখো, এখানে 3 ধরনের কোষ আছে। একটা কোষ হচ্ছে, দেখো এটা কিন্তু পরিপাক নালী হয়, বুঝছো? ছোটবেলায় কিন্তু আমরা এরকম থাকি। তাহলে আমরা এইভাবে খাবার খাই, এই পায়ুপথে আমরা বের করে দিই, ঠিক আছে? তো একটু খেয়াল করো, এই যে পিঙ্ক কালারগুলো ভেতরে আছে না, এই পিঙ্ক কালারগুলোকে বলে অ্যান্ডোডার্ম। কি বলা হয় বলো তো? অ্যান্ডোডার্ম। আর এই যে হলুদটা দেখো, বাইরের দিকে হলুদ, তাহলে এটার নাম হলো কি? একটোডার্ম। আবার দেখো, এই হলুদ এবং পিঙ্ক কালারের মাঝখানে দেখো সবুজ কালার আছে, এটার নাম হচ্ছে মাঝখানে বা মিডলে আছে, এই জন্য মেজোডার্ম। মেজো মানে মিডল। তাহলে দেখছো, ভেতরে অ্যান্ডোডার্ম, বাইরের দিকে একটোডার্ম,
অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে আছে সবুজ, সবুজটার নাম হচ্ছে মিডলে আছে বা মাঝখানে আছে, এই জন্য মেজোডার্ম। তাহলে বলো তো ভ্রূণ দশায় আমাদের কয়টা স্তর হয় কোষের? 3টা স্তর হয়। পরবর্তীতে এই ভ্রূণটা বিকশিত হয়ে আমরা মানুষ তৈরি করি। যেমন এই বাইরের স্তর আমাদের ত্বক তৈরি করে, এই মাঝখানের স্তরটা আমাদের হাড্ডি এবং পেশি তৈরি করে, আর এই যে ভেতরে পিঙ্ক কালারটা এটা আমাদের পরিপাকনালী তৈরি করে। ঠিক আছে? সো আশা করছি সবাই বুঝতে পেরেছো। এরপরও আমি 30 সেকেন্ডের মধ্যে পুরোটাই বলি। আমরা সালোক সংশ্লেষণ করতে পারি না, কারণ আমাদের প্লাস্টিড নেই, আমাদের কোষ গহ্বর নাই, আমাদের জড়কোষ প্রাচীর নেই। প্রথম 3টা কথা হলো এইটা। এরপর কি, আমরা যদি খাবার তৈরি করতে পারি না, আমরা উদ্ভিদের উপর নির্ভর করি। তার মানে আমরা ভোজনের জন্য পরের উপর নির্ভর করি, পরভোজী। তা বা হেটারোট্রফ, ট্রফ মানে পুষ্টি, হেটারো মানে ভিন্ন দেহ, তাহলে পুষ্টির জন্য ভিন্ন দেহের উপর আমরা নির্ভর করি, এই জন্য আমরা হেটারোট্রফ। রাইট? এরপর আমরা কি দেখলাম, পূর্ণাঙ্গ একজন ডিপ্লয়েড প্রাণী তাদের শরীর থেকে হ্যাপ্লয়েড শুক্রাণু, হ্যাপ্লয়েড ডিম্বাণু তৈরি করবে, এগুলোকে বলা হচ্ছে গ্যামেট। গ্যামেট দুটো মিলিত হয়ে জাইগোট তৈরি করা হয়, জাইগোট 2n। জাইগোটটাই পরবর্তীতে মানুষে পরিণত হয়, মানুষও 2n। জাইগোটটা বিভাজিত হচ্ছে, তাহলে ভ্রূণ, এইটা ভ্রূণ দশায় একটু খেয়াল করে দেখো 3টা ভ্রূণীয় স্তর তৈরি হয়েছে। এই 3টা ভ্রূণীয় স্তর থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হয় পরবর্তীতে। এখন আমরা কিছু এমসিকিউ দেখব। প্রথম এমসিকিউ হচ্ছে, কনজুগেশনের মাধ্যমে কোন জীবের যৌন জনন ঘটে? দেখো, যেই না বলেছে যৌন জনন, তখন মনে রাখতে হবে একটা এ এবং আরেকটা বি, 2টা উপাদান অংশ নেবে এখানে, তাই না? আমি এখানে একটা ছবি অ্যাড করেছি, দেখো, এইটা একটা, এরা 2জন মিলে অংশ নিয়েছে। যৌন মানে মিলনের সম্পর্ক থাকবে, রাইট? তাহলে 2জন লাগবে। কনজুগেশন, কন মানে হচ্ছে টুগেদার, বুঝছো? টুগেদার। আর যুগেশন মানে হচ্ছে যুক্ত। এর মানে হলো যে 2টা যুক্ত হবে, রাইট? এ এবং এ পরস্পর যুক্ত হবে। আবার বলো, যৌন জনন বলতে কি বোঝায়? যৌন বলতে বোঝায় যেখানে 2টা পার্ট অবশ্যই রাখতে হবে, একটাতে কিন্তু অযৌন জনন হয়, 2টা, তার মানে একটা আর একটা পেলাম, 2টা। সেকেন্ডলি কনজুগেট হবে, কনজুগেট মানে এই 2জন এবার যুক্ত হবে। লুক এট দিস, 2টা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা হচ্ছে এ ব্যাকটেরিয়া আর একটা হলো বি ব্যাকটেরিয়া। তো এ ব্যাকটেরিয়ার দেখো ডিএনএ এক ধরনের, বি ব্যাকটেরিয়ার ডিএনএ আর এক ধরনের। তো এ এবং বি পরস্পরের সাথে যুক্ত হয়েছে। কিভাবে যুক্ত হয়েছে? দেখো এখানে একটা নালী পথ তৈরি হয়েছে, এই নালী পথটাকে বলা হয় কনজুগেশন নালী। কি বলা হয়? কনজুগেশন। এগুলো মুখস্থ করার দরকার নাই, হ্যাঁ, আমি শুধু বোঝানোর জন্য দিচ্ছি। কনজুগেশন টিউব বা কনজুগেশন নালী। তাহলে বলো তো এবার, আমরা ওই প্রশ্নটার উত্তর পেয়েছি না, যে কি হচ্ছে? কনজুগেট হচ্ছে 2টা। 2টা কেন? কারণ যৌন জনন। তাহলে এখন একটু আমরা আগানোর পরে দেখো, এর যে ডিএনএটা আছে, দেখো ডিএনএর একটা অংশ রেপ্লিকেট হয়েছে, দেখছো? এই যে এটা কিন্তু আরেকটা ডিএনএ, আরেকটা সুতা রেপ্লিকেট হয়েছে, মানে কপি হয়েছে। এই কপিটা দেখো এই নালী পথে যাচ্ছে, গিয়ে এর যে সাদা ডিএনএ আছে, এই সাদা ডিএনএর সাথে যুক্ত হবে। দেখো দেখো আগাইছে, আগাই গিয়ে দেখো এবার এই যে দেখো এখানে যুক্ত হয়েছে। যেই না যুক্ত হয়ে গেছে তখন দেখো এরা আলাদা হয়ে গেছে, তাই না? তো প্রশ্ন হলো, ভাই এখানে তো একটা ছিল, এখানে একটা ছিল, শেষেও তো একটা আর একটা, দুইটা শুরু করছে, 2টাই আছে। এটা কি আসলেই কি জনন? কারণ প্রজননের ফলে তো সংখ্যা বাড়ার কথা, সংখ্যা কিন্তু এখানে বাড়ে নাই। তাহলে এটা একটা ইউনিক প্রজনন, ইউনিক জনন, যেখানে আসলে সংখ্যা বাড়ে না, যেখানে আসলে সংখ্যা বাড়ে না। তো এগুলো জানার দরকার, মানে আমি যতটুকু বলতেছি যা শুনতে থাকো, তাইলেই হয়ে যাবে। তো কাদের ক্ষেত্রে এইরকম ঘটে? কনজুগেশনের দেখো চেহারা সুরত দেখো তো, এরকম না? তাহলে এটা দেখে কিসের মতো? প্রাণীর মতো মনে হচ্ছে না, এটা ব্যাকটেরিয়ার মতো মনে হচ্ছে, কারণ আমি কিন্তু একটা ডিএনএর কথা বলেছি। ব্যাকটেরিয়াতে নিউক্লিয়াস থাকে না, ক্রোমোজোম থাকে না, অনলি ডিএনএ থাকে আর রাইবোজোম থাকে। সো দিস ইজ ব্যাকটেরিয়া। নিচের কোনটির দেহ মাইসেলিয়াম দ্বারা তৈরি? তো এইটার জন্য আমি এখানে একটা কনসেপ্ট লিখে রাখছি, দেখো তোমরা তো জানো যে ফাঙ্গাস, ফাঙ্গাস মানে তোমরা তো এটা জানতে আগে থেকে, তাই না, যে ছত্রাক আর ফাঙ্গাস একই জিনিস। ফাঙ্গাস যদি তোমাকে অ্যাটাক করে, তোমাকে যে ডাক্তার কোনো ওষুধ দেয় সেটাকে বলা হয় অ্যান্টিফাঙ্গাল ওষুধ। অ্যান্টিফাঙ্গাল মানে ছত্রাকের বিরুদ্ধের ওষুধ, ছত্রাকের বিরুদ্ধের ওষুধ। তো অ্যান্টিফাঙ্গাল ওষুধগুলা তোমার যদি লাইফ টাইমে তোমার যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে, তাহলে দেখবে অ্যান্টিফাঙ্গাল বিভিন্ন ধরনের ওষুধ আছে, তার মধ্যে একটা হলো মাইকোনাজল। কি? মাইকোনাজল। ইউজুয়ালি জল কথাটা থাকে অনেক ফাঙ্গাল ওষুধের সাথে, ছত্রাক ঘটিত ওষুধের, মানে ছত্রাক ঘটিত রোগের ওষুধের নামে শেষে জল থাকে। তো দেখো অ্যান্টিফাঙ্গাল যদি দেয়,
সেখানে আমি একটা ওষুধের নাম লিখলাম মাইকোনাজল, তাহলে মাইকোনাজল। খেয়াল করো মাইকো শব্দটা এখানে দেওয়া আসলো। প্রশ্ন হলো শব্দটা কেমনে আসছিল, এর কারণ হলো মাইকো, MIMYKOS, এই মাইকো শব্দের অর্থ আসলে ছত্রাক। তাহলে দেখছো ফাঙ্গাস আর মাইকাস দুটো মানেই ছত্রাক, ফাঙ্গাস মাইকোস দুটো মানেই ছত্রাক। ওকে, তাহলে নিচের কোনটির দেহ মাইসেলিয়াম দিয়ে তৈরি, কোনটির দেহ মাইসেলিয়াম দিয়ে তৈরি, তাহলে নাম দেখে আমরা বুঝতে পারছি এটা ছত্রাকের কথা বলছে, তাই না? এই দেখো মাশরুম একটি ছত্রাক। তাহলে হোয়াট ইজ মাইসেলিয়াম, তোমাদের বলে রাখি, এটা মাটি যদি হয় তো মাটির উপরে কি তোমরা এইরকম ব্যাঙের ছাতা দেখছো না? সবাই অনেকেই দেখছো কিনা ব্যাঙের ছাতা দেখছো কিনা? ব্যাঙের ছাতা দেখেছো, কিন্তু তোমরা কি জানো ব্যাঙের ছাতা আসলে এই অংশটা কোনো উদ্ভিদ না, এই অংশটা আসলে কোনো উদ্ভিদ না। তাহলে কি হয়েছে, এই ব্যাঙের ছাতার যদি আমরা মাটির নিচে যাই তাহলে মাটির নিচে গিয়ে দেখবো এরকম শাখা প্রশাখা দড়ির মতো এরকম ছড়িয়ে আছে। এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটার নাম হলো মাইসেলিয়াম। তাহলে ছত্রাকের এটাই হলো মাইসেলিয়াম। এই ব্যাঙের ছাতাটা এটা কিন্তু সবসময় থাকে না, তার মানে সবসময় থাকে কোনটা, এইটা বলো তো? যারা সবসময় থাকে তারাই তো ছত্রাকের প্রধান দেহ না, তারা তো মেইন দেহ। সো ছত্রাকের দেহকে বলা হয় মাইসেলিয়াম। তাহলে হোয়াট ইজ মাইসেলিয়াম? ছত্রাকের মূল দেহ, ছত্রাকের মূল দেহকে বলা হয় মাইসেলিয়াম। তাহলে এখানে উত্তর কোনটি? মাশরুম, মাশরুম একটি ছত্রাক। নিচের কোনটি ম্যামালিয়া শ্রেণীর অন্তর্গত? দেখো ম্যামালিয়া শব্দটা তোমরা শুনেছো, ম্যামালিয়া শব্দটা হচ্ছে স্তন্যপায়ী। তোমরা কি জানো ম্যামালিয়া, মাম্মা শব্দটা কোত্থেকে আসছে? তোমরা খেয়াল করে দেখবা ছোট্ট একটা বাচ্চা প্রথম যে কথা শেখে তার কথাগুলো অনুরণিত শব্দ, সেম সেম লেটার না, বাব্বা বাব্বা, মাম্মা মাম্মা, ম ম ব ব, রাইট? সো খেয়াল করে দেখেন মাম্মা মাম্মা। সো বাচ্চা যখন প্রথম শব্দ শেখে প্রথম যে শব্দটা দেখবা মোস্ট অফ দ্য টাইম একই, কি সেটা? মাম্মা মাম্মা মাম্মা। তো বাচ্চা যখন এরকম করে তখন মায়েরা কি করে, কাছে আসে, মনে করে বাচ্চার ক্ষুধা লাগছে, বাচ্চাকে তখন দুধ পান করায়। তো এইটা যখন পৃথিবীতে বহুকাল ধরে ঘটে আসতেছিল তখন আমরা মনে করলাম বাচ্চা বোধহয় মাকে ডাকতেছে। কাকে ডাকতেছে? মাকে ডাকতেছে। আসলে বাচ্চা মাকে ডাকতেছে না, বাচ্চা এরকম শব্দ যখন করে, মা যখন ছুটে এসে দুধ পান করায়, বাচ্চা কিন্তু বুঝে ফেলে যে আমি যদি এই শব্দটা করি তাইলেই মা দুধ পান করাবে। তার মানে এই শব্দটার অর্থ কি? এই শব্দটার অর্থ হচ্ছে দুধ, স্তন, রাইট? তাহলে মাম্মা, ইভেন আমরা আমাদের মাকে মা বলি না, মা শব্দের অর্থ কিন্তু স্তন বা দুধ। বুঝতে পেরেছো? ইন্টারেস্টিং জিনিস এটা। সো ম্যামালিয়ার মাম্মা বা মা শব্দের অর্থ হচ্ছে স্তন, স্তন মানে হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের কথা এখানে বলা হয়েছে। ওকে, ম্যামালিয়া কিন্তু একটা শ্রেণী, এই জিনিস মাথায় রাখবে, ইটস নট ফাইলাম, ইটস শ্রেণী। উট পাখি না, কবুতর না, এটা এভিস বা পাখি। কুমির না, এটা র্যাপটিলিয়া বা সরীসৃপ। বিড়াল বাচ্চাকে দুধ পান করায়, তাহলে বিড়াল কি? মাম্মালিয়া। নিচের কোনটা আর্কিগোনিয়েট? চট্টগ্রাম বোর্ড 2024 তোমার স্টুডেন্টের জন্য আমার একটা আফসোস হয়, কারণ এই প্রশ্নটা ভুল প্রশ্ন, এই প্রশ্নটা ভুল প্রশ্ন। এখানে কোনো আর্কিগোনিয়েট কিছুই নেই। বুঝতে পেরেছো? তোমাদের জন্য আই এম ফিলিং আফসোস। লুক এট দিস। উদ্ভিদের ফুল থাকে, ফুল না থাকলে ফুলের মাধ্যমে প্রজনন করে, ফুল না থাকলে অন্য কিছু বানায়। ফুল না থাকলে অন্য যে জিনিসটা বানায় তার নামই হচ্ছে আর্কিগোনিয়াম। তাহলে বলো তো, যাদের ফুল নাই তারাই তো আর্কিগোনিয়াম ধারণ করবে, তাই না? তাহলে এই যে দেখো আবৃতবীজির ফুল আছে, তাহলে এর হচ্ছে ফুল থাকবে। তাহলে এদিকে যারা আছে তাদের আর্কিগোনিয়াম থাকবে। ফুল যেহেতু নাই, ফুলের পরিবর্তে আর্কিগোনিয়াম বানায়। প্রশ্ন হলো ভাইয়া নগ্নবীজি, ফার্ন, মস, ছত্রাক, শৈবাল সবার কি আর্কিগোনিয়াম থাকবে না? অ্যাকচুয়ালি প্লান্ট যারা, প্লান্ট, তোমাদের আমি কিন্তু প্লান্টই পড়াইছি না ব্রায়োফাইটা, ট্রাকিওফাইটা, সেখানে গিয়ে দেখবা প্লান্ট বলতে অ্যাকচুয়ালি এই মস থেকে এই নগ্নবীজি পর্যন্ত বোঝায়। তাহলে এর ফুল থাকবে প্রজননের জন্য, যাদের ফুল থাকবে না তাদের ফুলের পরিবর্তে আর্কিগোনিয়াম থাকবে। তাহলে এদের আর্কিগোনিয়াম আছে, আর্কিগোনিয়াম আছে। তাহলে এই উদ্ভিদগুলোকে আমরা কি বলবো? আর্কিগোনিয়েট, আর্কিগোনিয়েট। লুক এট দিস, এখানে যে অপশনগুলো দেওয়া আছে আর্কিগোনিয়াম তো এদের থাকার কথা, তাই না? এই যে দেখো 1 নম্বর কাঁঠাল, কাঁঠাল কিন্তু আবৃতবীজি, তার মানে এটা আনসার না। অ্যাগারিকাস হচ্ছে ছত্রাক, ছত্রাক দেখো এই যে এখানে, এটাও আনসার না। পেনিসিলিয়াম হচ্ছে ছত্রাক, তাহলে এটাও আনসার না। নস্টক হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এটা আসলে ব্যাকটেরিয়া, তাহলে এটাও না। তাহলে উত্তর কোথায়? উত্তর নাই।
উত্তর কি হতে পারতো? মশবর্গীয় উদ্ভিদের কোনো নাম থাকতে পারতো এখানে রিক্সিয়া, ফার্নবর্গীয় উদ্ভিদের নাম থাকতে পারতো টেরিস বা ঢেকি শাক, নগ্নবীজির নাম থাকতে পারতো সাইকাস পাইনাস, তাই না? এগুলো নাম থাকলে আমরা ওগুলো দাগাইতাম। দেখছো কনসেপ্টের ভ্যালু কেমন? ওকে, কনসেপ্টের ভ্যালু আছে, পড়ালেখা যদি সিরিয়াসলি পড়াশোনা করো পরীক্ষার হলে এমন অনেক কিছু পাবা যেটা তোমার থেকে কেউ ভালো বুঝবে না, এবং অনেক কিছু আছে প্রেসার ছাড়াই দাগায় দিবা, নিখুঁত মার্ক পাবা। নিচের কোনটি পেনিসিলিয়ামের কোষ প্রাচীর তৈরি করে? নিচের কোনটি পেনিসিলিয়ামের কোষ প্রাচীর তৈরি করে, মানে একটা রাসায়নিক পদার্থের কথা বলা হয়েছে, তাই না? কোন পদার্থ পেনিসিলিয়ামের কোষ প্রাচীর তৈরি করে? দেখো পেনিসিলিয়াম কিন্তু একটা ছত্রাক। আমি ছত্রাক পড়ানোর সময় আমি তোমাদের একটা কথা বলেছিলাম, কতে কাইটিন, তাহলে ছত্রাকের কাইটিন আছে, আর কতে হচ্ছে ক্লোরোফিল, ছত্রাকের ক্লোরোফিল নাই, যে কারণে তারা পরভোজী বা হেটারোট্রফ। কাইটিন উদাহরণ এই যে দেখো এখানে কাইটিন আছে, তাই না? তাহলে এইভাবে মনে রাখবো ছত্রাকের কতে কাইটিন। কে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন? প্রশ্নের উত্তর খুব সহজ, এসএসসিতে বিজ্ঞানীদের নামও খুব কম দেওয়া, যে কারণে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায়। তো পার্সোনালি আমি ময়মনসিংহ বোর্ড 2024-এর স্টুডেন্টের কাছে ক্ষমা প্রার্থী, এই প্রশ্নটা, এই ধরনের বিজ্ঞানীদের নাম সাল আসলে পরীক্ষায় আসা উচিত না। টিচারের যদি সময় না থাকে প্রশ্নকর্তা, তখন এই ধরনের প্রশ্ন বানায় দেয়। নিচের কোনটি মনেরা রাজ্যের অন্তর্গত? দেখো মনেরা কিন্তু একাই একদিকে, বুঝছো? পঞ্চ কিংডমের মনেরা একাই একদিকে, বাকি সবাই 2, 3, 4, 5 সবাই আর একদিকে। প্রশ্ন হলো ভাইয়া মনেরা এবং বাকি সবাইকে একদিকে করা হয়েছে কেন? এর একটা বড় কারণ হলো মনেরা একমাত্র যারা প্রোক্যারিওট বা আদিকোষ, তাই না? হোয়াট ইজ আদিকোষ? আদিকোষ বলতে একটা কোষ বোঝায় যার ভেতরে ক্রোমোজোম থাকে না, একটা বৃত্তাকার ডিএনএ থাকবে আর একটা রাইবোজোম থাকবে। ডান পাশে মিলাও তো কার এই জিনিসটা শুধু আছে? মনেরা। মনে আছে না, পড়াইছিলাম মনেরা মানে হচ্ছে মনো মানে হচ্ছে এক বা এক কোষী। মনো মানে এক, যেহেতু এক মানে খুবই সিম্পল মানে এর কোষের মধ্যে সাইটোপ্লাজমে কিচ্ছু থাকবে না, খুবই সিম্পল, রাইবোজোম থাকবে আর ডিএনএ থাকবে। এটা অনলি ব্যাকটেরিয়া, রাইট? অনলি ব্যাকটেরিয়া। এটা হচ্ছে প্রোটিস্টা, ইস্ট হচ্ছে অ্যাকচুয়ালি ছত্রাক আর কি, গুড়টা তো আছে, এগুলো প্লান্টিতে যাবে। নিচের কোনটি হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে? বইয়ে আছে, সরাসরি পাবা। তাহলে আমাদের এমন উদ্ভিদ বের করতে হবে যেটা হ্যাপ্লয়েড এবং তার শরীর থেকে স্পোর তৈরি করতে হবে। ওকে, আমি তোমাদের একটু দেখাই। ব্যাকটেরিয়া বাদ, এরপর হচ্ছে শৈবাল, ছত্রাক, মশ, ফার্ন, নগ্নবীজি অ্যান্ড আবৃতবীজি। আমি তোমাদের বলেছিলাম ফার্ন থেকে এদিকে যারা আছে সবার কোষ 2n ডিপ্লয়েড, এদিকে যারা আছে সবার কোষ হ্যাপ্লয়েড, তাই না? তাই তো ইন্টারেস্টিং জিনিস দেখো, যে আমরা যখন আলাদা করতে পারলাম, তার মানে ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি এগুলো আলোচনায় আসবে না, ঠিক কিনা? রাইট? তাহলে এখন আমাদের হাতে আসবে এগুলা, শৈবাল, ছত্রাক, মশ। এবার আমি এক কাজ করি, তোমাদেরকে আমি বলছিলাম না যখন ছত্রাক পড়াচ্ছিলাম, যে কোনো একটা জায়গায় ছত্রাক আছে, ছত্রাক থেকে উড়ে আসলো, তুমি টেরে পাইলে না, ধুলার মতো আচ্ছা তোমার স্কিনের মধ্যে বসে পড়লো, তোমার স্কিন ডিজিজ হবে। কেমনে হয় আমি তোমাদের দেখাই। ইউজুয়ালি ছত্রাকের কোষগুলো এরকম, একটার পর একটা কোষ এরকম করে থাকে, সূত্রাকার বা ফিলামেন্টাস। এরকম শাখা প্রশাখা বের হয়, শাখা প্রশাখা বের হয়। এখন দেখো এই যে শাখাগুলো দেখতে পাচ্ছ না, এই শাখার শীর্ষে আবার এরকম হয়, যখন তারা প্রজনন করতে চায় এরকম বাড়তি কিছু ছোট ছোট জিনিস তৈরি হয়। বলো তো এখানে কি বলছে? স্পোর। তোমাদের আমি শিখিয়েছিলাম হোয়াট ইজ স্পোর। স্পোর মানে বোঝায় অতি ক্ষুদ্র কিছু যেটা হ্যাপ্লয়েড হবে এবং ছড়িয়ে গেলে আর একটা উদ্ভিদ তৈরি করবে, একা যাবে, একা, ও মিলনের ব্যাপার স্যাপার নাই, তার মানে অযৌন জনন ঘটায়। আমি তোমাদের একটুকু শেখাইছিলাম, আজকে 2টা শেখালাম, মনে রাখবা। স্পোর হচ্ছে হ্যাপ্লয়েড হবে, স্পোর খুবই ক্ষুদ্র জিনিসকে বোঝায় এবং হ্যাপ্লয়েড, এবং ও একা বংশ বিস্তার করতে পারে, কারোর সাথে মিলিত হওয়া লাগে না তাকে, এই জন্য বলা হচ্ছে অযৌন জনন। এই যে দেখো, এইটা কোনো একটা জায়গায় এই জিনিসটা আছে, বাতাস লাগলো,
উড়ে গিয়ে ওই পাশে মুহিব ভাই দাঁড়ায় আছে, মুহিব ভাইয়ের গায়ে এই দেখো এই যেগুলা, এই যে একটা উড়ে, এইগুলো উড়ে আসতেছে, এটা গিয়ে যদি বসে মুহিব ভাইয়ের হাতের উপরে ফাঙ্গাল ইনফেকশন ধীরে ধীরে হওয়া শুরু হবে। সো দিস ইজ এ স্পোর। এখন বলো তো আমি ছত্রাক দেখালাম, ছত্রাকে কি হ্যাপ্লয়েড পাইছি কিনা? এরা তো হ্যাপ্লয়েড, ওরা ডিপ্লয়েড। তার মানে দেখো হ্যাপ্লয়েড পোর্শনটার মধ্যে ছত্রাকও পড়তেছে, স্পোরগুলো আমরা খুঁজে বের করেছি। সো ছত্রাক। এখন দেখো ডায়াটম, ডায়াটমে বেসিক্যালি শৈবাল, এইটাকে বুঝছো? এই ডায়াটমকে বলা হয় হচ্ছে সমুদ্রের জুয়েল। জুয়েল মানে হচ্ছে মণিমুক্তা, মুক্তা আর কি, কিন্তু অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর। এমিবা, এমিবা, এমিবা তো প্রোটিস্টা, প্যারামিশিয়াম প্রোটিস্টা, পেনিসিলাম, এই যে ছত্রাক, ছত্রাক। সো ওইটা আনসার, ঘ নম্বরটা, রাইট। তোমাদের পরীক্ষা যখন শুরু হবে, তোমাদের যখন হচ্ছে এসএসসি পরীক্ষা শুরু হবে, তার আগে আমি তোমাদের হচ্ছে কোশ্চেন সলভ, এই ধরনের ওয়ান শট বা এরকম ক্লাস কিছু নিব, নেওয়ার পরে আমি তোমাদের পরীক্ষার জন্য প্রিপেয়ার করে দেবো, ঠিক আছে? এখন ভালো করে পড়াশোনা করো, মাথা ঠান্ডা আছে। ফিউচারে আর মাথা ঠান্ডা থাকবে না, তখন প্রিপারেশন নিতে পারবে না। এখন আমরা দেখব মানুষের ক্লাসিফিকেশন, ওকে, শ্রেণীবিন্যাস। এখন শুরু হবে একটা কিংডম থেকে। দেখো মানুষ কিন্তু অ্যানিমেল, তাই না? এই জন্য মানুষকে অ্যানিমেলিয়ে রাখা হয়েছে। তো এই জিনিসগুলোর সাথে দেখবা মানুষের মিল আছে। সুকেন্দ্রিক শব্দের অর্থ হলো নিউক্লিয়াস আছে। বলো তো আমাদের কোষে নিউক্লিয়াস আছে না? আছে। আমরা কি বহু কোষ না? আমার শরীরটাতে কিন্তু ট্রিলিয়ন সেল আছে। পরভোজী শব্দের অর্থ কি? আমরা নিজেদের খাদ্য নিজে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করতে পারি না, আমাদের উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। জটিল টিস্যুতন্ত্র কি? আমাদের শরীরে যে টিস্যুগুলো আছে এগুলো খুব কমপ্লেক্স স্ট্রাকচার, হ্যাঁ। কখনো এগুলা কিডনিতে যারা থাকতেছে তারা রেচনের কাজ করতেছে, হার্টে যারা থাকতেছে তারা সংকোচনের কাজ করতেছে, ব্রেনে যারা থাকতেছে তারা উদ্দীপনা পরিবহনের কাজ করতেছে। তো এগুলো হচ্ছে টিস্যুর জটিলতা। তো এটা খুব সহজ, এটা মনে রাখা খুব কঠিন কিছু না। এরপরে যে ধাপগুলো আছে, ধাপগুলো মনে রাখার একটা সহজ উপায় আমি এখানে দেখাই। আমি কিভাবে মনে রাখতাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি এইভাবে মনে রাখতাম, পিসিও এফজিএস। কীভাবে মনে রাখতাম? পিসিও এফজিএস। পিতে হচ্ছে ফাইলাম, ফাইলাম। সিতে হচ্ছে ক্লাস, ওতে হচ্ছে অর্ডার, এফতে হচ্ছে ফ্যামিলি, জিতে হচ্ছে জেনাস, এসতে হচ্ছে স্পেসিস। পিসিও এফজিএস, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এগুলোর বাংলা একটু আমরা দেখার ট্রাই করি। ফাইলাম মানে হলো পর্ব, তাই না? ক্লাস মানে কি বলতো? আমরা কোন ক্লাসে পড়ি, আমরা কোন শ্রেণীতে পড়ি। অর্ডার, হ্যাঁ, অর্ডার মানে দেখো কি লেখা আছে এখানে, অর্ডার মানে বর্গ। তো এটা মনে রাখার উপায় কি, কেমনে মনে রাখবো? অর্ডার মানে বর্গ, এটা আমি এভাবে মনে রাখতাম, ও ভাই, ও ভাই, ওতে অর্ডার, বিতে বর্গ, ওকে। অর্ডার বাংলা হচ্ছে বর্গ, ও ভাই ইংলিশে হচ্ছে ও ভাই। ফ্যামিলি, দেখো ফ্যামিলি কিন্তু ওখানে লেখা আছে গোত্র, ওকে, গোত্র। তোমাকে বলে না তুমি কোন ফ্যামিলি থেকে আসছো, কোন ফ্যামিলি বিলং করো। তো যারা আরবে ছিল, তোমরা যারা বিশেষ করে ইসলামের ইতিহাস সম্পর্কে একটু হলেও পড়ছো, ওখানে লেখা আছে কোন গোত্র থেকে কে আসতো, তাই না? অমুক গোত্রের অমুক, অমুক গোত্রের অমুক, গোত্র মানে ফ্যামিলি, গোত্র। ঠিক আছে, এভাবে মনে রাখা যেতে পারে। ফগ, ফগ, ফ্যামিলি, গোত্র। তাহলে ও ভাই, অর্ডার বর্গ, ফগ, ফ্যামিলি, গোত্র। এই দুটো মনে রাখা একটু কঠিন। কেন কঠিন বলো তো? এলোমেলো হয়ে যায় আর কি। যাই হোক, শেষেরটা তো সহজ, গণ প্রজাতি। জেনাস মানে হচ্ছে গণ, জিতে জেনাস, জিতে গণ, তাই না? দেখো জিওএনই, জিতে জেনাস, জিতে গণ। আর স্পেসিস মানে কি বলতো? প্রজাতি। তো আমরা যখন শ্রেণীবিন্যাস করি এইভাবে দেখি, যেহেতু আমরা অ্যানিমেল নিয়ে কথা বলছি, তাহলে আমরা এখানে আরেকটা দিয়ে দিব, কিংডম, রাজ্য আর কি, অ্যানিমেলিয়া। তো পিসিও এফজিএস মনে রাখবা, এলোমেলো হতে পারে এই জায়গায়। ও ভাই দ্বারা মনে রাখবা, ওতে অর্ডার, ভাইয়ের বিতে হচ্ছে বর্গ। আরেকটা মনে রাখবা কিভাবে বলো তো? ফগ, এফতে ফ্যামিলি, জিতে গোত্র।
আর জেনাস তো খুবই সহজ, জিতে জেনাস, জিতে গণ। ওকে, আচ্ছা, আমরা এগুলো বুঝলাম। তো বাম সাইডটা আমাদের কাভার হয়ে গেল। আমরা একটু দাগ দিয়ে রাখি কোন কোন সাইডটা আমাদের কাভার হয়ে গেল, নইলে আবার মনে হবে অনেক পড়া। হ্যাঁ, পর্ব আমরা বুঝলাম, আমরা শ্রেণী বুঝলাম, বর্গ বুঝলাম, গোত্র বুঝলাম, গণ বুঝলাম, প্রজাতি বুঝলাম। এবার আমাদের কাজ হচ্ছে দেখি আমরা অন্য জিনিসগুলো বুঝতে পারি কিনা। তোমরা যখন ফাইলাম পড়বা, পর্ব পড়বা, তখন দেখবা আমরা কিন্তু করডাটা পর্বের প্রাণী। ওকে, তাহলে আমি একটু ফাইলামটা একটু বোঝাই। দেখো, ফাইলাম পর্ব, বলো তো আমরা কিসের প্রাণী? করডাটা। তাহলে পরীক্ষায় যদি এইভাবে প্রশ্ন আসে কেন আমরা করডাটার প্রাণী, খুব সহজ। এই যে দেখো কর্ড লেখা আছে, তাহলে কর্ড থেকে কি আমরা লিখতে পারি না নটোকর্ড, নটোকর্ড। তাহলে আমাদের নটোকর্ড থাকে। প্রশ্ন হলো ভাইয়া জন্মের সময়, ভ্রূণ অবস্থায় নাকি পরে? এই জিনিস খুব ভালো করে মনে রাখবা যে নটোকর্ডটা সবসময় মায়ের পেটে যখন আমরা ছিলাম তখন থাকার কথা। তাহলে যে সকল প্রাণীর ভ্রূণ অবস্থায় নটোকর্ড থাকে, কর্ড থাকে, তাদেরকে করডাটা বলা হয়। তাহলে আমরা মোটামুটি করডাটাটা শিখে ফেললাম। এখানে দেখো লেখা আছে জীবনের কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকে। কোনো এক পর্যায়ে বলতে কি বোঝায়? ভ্রূণ অবস্থা। এবার চলে আসি আমরা শ্রেণীতে। ওকে, শ্রেণীতে, শ্রেণী। তো শ্রেণী হচ্ছে ম্যামালিয়া, মামালিয়া। আমি তোমাদের এর আগেও বলেছিলাম যে আমাদের মা শব্দটা আসছে কিন্তু ছোটবেলায় আমরা বাচ্চারা মাম্মা মাম্মা ডাকি। যদিও এটা আমরা বলি যে মাকে ডাকা হচ্ছে, আসলে মা না, বাচ্চা বলতেছে স্তনপান করার জন্য ডাকতেছে, রাইট? তো যাই হোক, বাচ্চারা এটা শিখে ফেলে যে মাম্মা বলি আর মা এসে দুধ পান করায়, তাহলে সারা জীবন সে মানে যতক্ষণ সে দুধ পানের বয়সে থাকে সে মাম্মা মাম্মা বলে ডাকে, মা বলে ডাকে, মা চলে আসে। ওকে, সো দেখো শ্রেণী হচ্ছে মাম্মালিয়া। মাম্মা মানে কি তাহলে বলো তো? যারা স্তন্যপায়ী। তাহলে এই জায়গায় কিন্তু এইভাবে লিখতে হবে। কাদেরকে ম্যামালিয়া বলা হয় বলো তো? কাদেরকে ম্যামালিয়া বলা হয়? বলতে হবে যে সকল প্রাণীদের স্ত্রীদেহে, পরিণত স্ত্রীদেহে সক্রিয় স্তন গ্রন্থি আছে। যদিও বলা আছে ম্যামালিয়া বা স্তন্যপায়ী শব্দের অর্থ হচ্ছে যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, লোম ও চুল আছে, আমাদের তো লোম এবং চুল থাকে। তো যাই হোক না কেন, এটা কিন্তু এইভাবে সুন্দর করে যদি তুমি লিখতে চাও তুমি লিখতে পারো ছেলেদের না মেয়েদের, বাচ্চা মেয়েদের নাকি বয়স্ক মেয়েদের নাকি পরিণত, পরিণত মেয়েদের স্তনগ্রন্থি আছে। ঠিক আছে, যে সকল প্রাণীদের স্ত্রী প্রজাতিতে, ফিমেলে, পরিণত অবস্থায় সক্রিয় স্তনগ্রন্থি থাকে। সক্রিয় স্তনগ্রন্থি মানে অ্যাক্টিভ, দুগ্ধ উৎপন্ন হয়, বাচ্চাকে পান করাতে পারে। এবার চলে আসি অর্ডারে। তো আমি এখানে দেখো আবার কিছু ট্রিক লিখে রাখছি। হ্যাঁ, আবার কিছু ট্রিক লিখে রাখছি। দেখো, বর্গ বা অর্ডার আমরা তো কিছুক্ষণ আগে পড়ে আসছি না, যে অর্ডারের বাংলা হচ্ছে বর্গ, ও ভাই দ্বারা পড়ে আসছি না। তাহলে আমরা এটা পড়লাম, এটা পড়লাম, এখন অর্ডারে চলে আসি। অর্ডার মানে বর্গ। দেখো, ব্লাড প্রেশার, আমাদের যে বর্গ, ব্লাড প্রেশার এইভাবে মনে রাখবা, প্রেশার থেকে হচ্ছে প্রাইমেট, রাইট? তাহলে আমাদের কোন বর্গের মধ্যে, আমরা কোন অর্ডারের মধ্যে? আমরা অ্যাকচুয়ালি প্রাইমেটের মধ্যে। এখন প্রাইমেট শব্দটা দেখি তোমরা কারা মনে করতে পারো যে এখানে কি আসলে বলছে। প্রাইমেট শব্দটার দিকে একটু ভালো করে তাকাও। দেখো এখানে কাছে প্রাইম বলা হয় না, যে এই টিভি শোটা প্রাইম টাইমে দেখায়, মানে কি দিনের সব সময়, যখন দিনের যে মোমেন্টে সবচেয়ে বেশি দর্শক থাকে ওই সময় ওই শোটা চলে। কিংবা আমাদের মধ্যে কে প্রাইম? প্রাইম মানে প্রধান। তাহলে বলো তো, আমরা যে বর্গ বা অর্ডারের মধ্যে আছি সেটার নাম কেন প্রাইমেট হলো? কারণ এই এই বর্গের মধ্যে যে প্রাণীগুলো আছে এগুলো খুবই প্রধান, মানে এরা 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 বুদ্ধিমান, এরা হচ্ছে মানে এরা অন্য প্রাণীদের থেকে অনেক উন্নত, বুঝছো? তার উন্নতির ধারাক্রম কিন্তু কেবল শুরু হলো, উন্নতির ধারাক্রম কেবল শুরু হলো। প্রাইমেট বলতে কেন উন্নত বলা হয় আমি তোমাদের বলি। একটু খেয়াল করে দেখো, আমাদের হাতে কিন্তু 4টা আঙ্গুল। 4টা আঙ্গুল দিয়ে আমাদের কি কাজ চলে যেত না? যেত। কিন্তু খেয়াল করো আমাদের কিন্তু আরো একটা এখানে আঙ্গুল আছে। তো এই 4টা আঙ্গুল দেখো আমার এই দিকে আসতেছে, কিন্তু এই আঙ্গুলটা দেখো আমার এই দিকে যাচ্ছে। তাহলে এই 4টা এবং এই একটা পরস্পর কি অপোজিটে যাচ্ছে না? অপোজিটে গেলে আমরা কোনো একটা, দেখো আমার হাতটা যদি আমি ধরতে চাই, দেখো এগুলো এদিকে আসতে হবে আর এইটাকে সামনের দিকে যেতে হবে, পরস্পর অপোজিটে যাবে। তাহলে আমি দেখো অপোজিটে গেলাম,
আমার হাতটাকে আমি ধরতে পারলাম, রাইট? গ্রিপ নিতে পারলাম। কি নিতে পারলাম? গ্রিপ। অপোজিশনে যখন পরস্পর যায় তখন গ্রিপ পাই, এটাকে বলা হয় অপোজিবল গ্রিপ। অপোজিবল গ্রিপ। প্রাইমেট সেই সকল প্রাণীদের বলা হয় যাদের এই অপোজিবল গ্রিপ ভালো কাজ করে, অপোজিবল গ্রিপ আছে। দেখো এখানে লেখা আছে আঁকড়ে ধরার উপযোগী হাত আছে। আঁকড়ে কখন ধরে বলো তো? দেখো ভালো করে, আঙ্গুলে যদি না কাজ করতো অপোজিশনে, আমরা কিন্তু আঁকড়ে ধরতে পারতাম না। উপরে ডাল আছে, দেখো ভালো করে, দেখো দেখো দেখো, ডালে আমরা ঝুলে থাকতে পারতাম না, আঁকড়ে ধরতে পারতাম। আঁকড়ে ধরা এক জিনিস, আর ঝুলে থাকা আর এক জিনিস, এই জিনিস মাথায় রাখবা। আঁকড়ে ধরা ক্ষমতা আছে আমাদের, এই জন্য আমরা প্রাইম। এছাড়াও আরো লেখা আছে, দেখো ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। একটা জিনিস মনে রাখো, যাদের হচ্ছে চোখে সমস্যা হয়, ছোটবেলা থেকে অন্ধ হয়, তারা কিন্তু নাকে ঘ্রাণ শুনে কিন্তু বুঝে নিতে পারে। তো আমরা মানুষরা যেহেতু চোখে দেখতে পাচ্ছি, তো আমাদের হয় কি, আমরা চোখ দেখে চিনে নিতে চাই, আমরা নাকটাকে কাজ করাইতে চাই না, যে কারণে আমাদের নাকের থেকে আমাদের চোখ বেশি উন্নত। ওকে, কুকুরের ক্ষেত্রে দেখবা ওরা ওরা অ্যাকচুয়ালি কি কেন্দ্রিক? ওরা নাক কেন্দ্রিক, যে কোনো ওদের আবার নাক বেশি উন্নত। যদিও আমরা সবাই মিলে কিন্তু প্রাইমেট। হ্যাঁ, কুকুর কি প্রাইমেট মুহেব? না, কুকুর প্রাইমেট আই ডোন্ট নো, ভুলে গেছি। কিন্তু কুকুর ম্যামালিয়া আমাদের এই পর্যন্ত। তো যাই হোক, প্রাইমেটের ক্ষেত্রে আমরা কি পেলাম? আমাদের একটা আঁকড়ে ধরার ক্ষমতা আছে। সেকেন্ডলি, আমাদের নাকের থেকে চোখ বেশি উন্নত। এবার চলে সে ফ্যামিলি। মনে আছে না, আমি তোমাদের শিখিয়েছিলাম, আমরা যেটাকে বলি ফ্যামিলি বা পরিবার, সেটা আরবে বলা হয় গোত্র, তাই তো? তাহলে ফ্যামিলি বা গোত্র কি? হোমিনিডা। দেখো শেষে কিন্তু ডি এ ই থাকে, তাহলে কোনো শব্দের শেষে যদি ডি এ ই থাকে, তাহলে মনে রাখবো ওটা ফ্যামিলি বোঝায়। তো যদি তোমার মনে না থাকে, আমি একটা শিখাই দেই। ফ্যামিলি দেয়, এইভাবে মনে রাখবো, ফ্যামিলি দেয় আমাদের টাকা পয়সা দেয়, তাই না? ভালোবাসা দেয়, খাবার দেয়, ফ্যামিলি দেয়। তাহলে দেখো ফ্যামিলি শেষে ডি এ ই দেয় থাকে, ঠিক আছে? তাহলে পুরো নাম কি হবে? হোমিনিডা। আবার হোমিনিডেই বললো না, হোমিনিডা। সো এখানকার প্রাণীদের বলে হোমিনিড। তো যাই হোক না কেন, গোত্র বা ফ্যামিলি হচ্ছে হোমিনিডা। হোমিনিডা কাদেরকে বলে জানো? এখানে কিন্তু দেখো উদাহরণ দিয়েছে, কিন্তু এখানে বৈশিষ্ট্য দেয় নাই। যেহেতু বৈশিষ্ট্য দেয় না, আমি বৈশিষ্ট্য পড়াবো না। এখানে যে বৈশিষ্ট্যগুলো এখানকারগুলো এখানে না দিয়ে একটু নিচেও দেওয়া আছে। তো ফ্যামিলি শেষ, এবার আমরা গণে চলে আসি। গণ, হোমো, মানুষের সায়েন্টিফিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। হোমো পার্টটা আছে গণ, আর সেপিয়েন্স পার্টটা হচ্ছে প্রজাতি। হোমো সেপিয়েন্স দুটো মিলিয়ে প্রজাতি, ঠিক আছে? হোমো একা হচ্ছে গণ, হোমো সেপিয়েন্স মানে হচ্ছে প্রজাতি। তাহলে দেখো কাদেরকে আমরা হোমো বলবো? মানুষের কথা চিন্তা করো, দেখো দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড়। আমাদের ব্রেন যেটা আছে না, 1.5 কেজি ওজনের, ওকে, 1500 ঘন সেন্টিমিটার। তো আমাদের যে ব্রেনটা, তোমার মনেই হতে পারে এতটুকু একটা ব্রেন, মাত্র 1.5 কেজির ব্রেন। কিন্তু আমাদের যে শরীরটা আছে না, এই শরীরের জন্য ব্রেনটা কিন্তু অনেক বড়। শরীর এবং ব্রেনের যে তুলনা করা, তাহলে আমাদের শরীরের ব্রেন এতটুকু হওয়া উচিত। কতটুকু? এতটুকু হওয়া উচিত। আমাদের ব্রেন এত বড় হয়ে গেছে। তাহলে এই জিনিস মাথায় রাখতে হবে, কেন আমরা এই জেনাসে আছি? কারণ আমাদের ব্রেন বড় শরীরের তুলনায়। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আমরাই হচ্ছে 2 পায়ের উপর হাঁটি, এটাকে বলা বাই পেডাল। বাই মানে 2, পেডা মানে হচ্ছে পা, পেডা বা পদ মানে হচ্ছে পা। তাহলে এক নাম্বার জিনিস দেখো, আমরা 2 পায়ের উপরে হাঁটি। আর এটা কি ছিল বলতো? আমাদের ব্রেনের আকার শরীরের তুলনায় বড়। শেষেরটা দেখো প্রজাতি, আমরা হোমোসেপিয়েন্স। তাহলে আমাদের স্পেশালিটি কি? মানুষের, যেটা আর কাউরে থাকবে না, যেটা আর কাউরে থাকবে না, ওটা গরিলা, শিম্পাঞ্জি, বানর কাউরে থাকবে না, শুধু আমাদের থাকবে। কি কি দেখো, আমাদের কপাল হচ্ছে চওড়া এবং খাড়া। কপাল হচ্ছে চওড়া এবং খাড়া। আমাদের খুলির হাড় এই গণে যারা যারা পড়তেছে তাদের থেকে পাতলা এবং পাতলা। খুলির হাড় যদি পাতলা হয়, আমাদের মাথার ওজনটা একটু কম হবে। তাহলে আমরা আরো বেশি কি করতে পারবো? কমফোর্ট ফিল করব। আর আরেকটা জিনিস দেখো, বুদ্ধিবৃত্তিকগতভাবে উন্নত। শোনো, এখানে হয়তো আমাদের সাথে শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং আছে, গণে গেলেও আমরা আরো কিছু প্রাণী পাবো, কিন্তু প্রজাতিতে যখন যাব শুধুমাত্রই মানুষ। বুদ্ধিবৃত্তিকভাবে আমরা উন্নত, পৃথিবীর সবচেয়ে উন্নত কিন্তু আমরা। সো প্রিয় স্টুডেন্ট, প্রথমে তোমাকে এটা পড়তে হবে, নামগুলা, ইংলিশ নাম এবং বাংলা নাম পড়তে হবে। তারপর মোটামুটি তুমি এই পর্যন্ত সহজেই পারবা, লাস্টেরটা পারবা, মাঝখানের এই দুইটার দিকে তাকাবা। আমি তোমাকে ট্রিক শেখাই দিলাম, ঠিক আছে? প্রথমে নামগুলো পড়বা, এই যে এখানে দেওয়া আছে, সেগুলো আবার বাংলা নাম পড়বা শেষ।
1 2 3 এগুলো তুমি পারবা, শেষেরটা পারবা, এইটাতে তো কিছুই নাই, তারপরে এইটা বলবা। কোন প্রাণী বুদ্ধিভিত্তিক ভাবে উন্নত? দেখো প্রজাতির কথা কিন্তু সরাসরি আসতে হবে। প্রজাতি, কোন প্রাণী? অ্যাকচুয়ালি একটা স্পেসিফিক প্রাণীর কথা বলছে, হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স কি? মানুষ। মানুষের শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম কোনটি? এই তো খেয়ে ফেলছে, তাহলে আমরা একটু দেখি পারি কিনা। প্রথমে কি ছিল বলতো? কিংডম, তারপর কি ছিল? PCOFGS, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। দেখি আমরা কি পাই। স্পেসিস ছিল হোমো সেপিয়েন্স, তাই না? জেনাস ছিল হোমো, যে যার যেটা পারি আগে আমরা এটা লিখবো। ফাইলাম, আমরা কোন ফাইলাম বলতো? আমরা হলাম কর্ডাটা। ক্লাস কি ছিল বলতো? ম্যামালিয়া, তাই না? ম্যামালিয়া, স্তন্যপায়ী। তাহলে এই দুটোতে গিয়ে একটু ইস্যু হচ্ছে, তাই না? এই দুটোতে গিয়ে ইস্যু হচ্ছে। তাহলে এটা আমরা কেমন মনে রাখবো? অর্ডার, মনে আছে তো নাকি? অর্ডারে বাংলা কি বলতো? বিতে বর্গ, আর আমরা কি মনে রাখছিলাম? পি দ্বারা, প্রাইমেট, বর্গ প্রাইমেট। ব্লাড প্রেশার দিয়ে মনে রেখেছিলাম প্রাইমেট। তাহলে একটাই শুধু বাকি আছে, হোমিনিড, হোমিনিডা। ওই যে বলছিলাম না, ফ্যামিলি দেয়, রাইট? তো এখন আমরা ডান সাইডের গুলো সিকোয়েন্স করে দেখি পারি কিনা। একটু দেখো, সবার শেষে এখানে এটা সিকোয়েন্স কিন্তু এই দিকে, হ্যাঁ, এখানে সিকোয়েন্সের কিন্তু 30 চিহ্ন দেয় না, এটা কিন্তু হয় নাই, কোশ্চেনটা সেট করতে পারেনি। এইরকম চিন্তা করো, বামে বড় থাকবে, ডানে ছোট হবে। একটু খেয়াল করো তো, কর্ডাটা, ম্যামালিয়া, প্রাইমেট সবার সামনে আছে। এই কর্ডাটাটা এখানে আসার কথা ছিল, তাহলে এটা এটা ভুল হয়ে গেছে। হোমো প্রাইমেট হোমিনিডা, হোমো প্রাইমেট হোমিনিডা হয় নাই, এটা সিকোয়েন্স হয় নাই। ম্যামালিয়া প্রাইমেট হোমিনিডা, ম্যামালিয়া প্রাইমেট হোমিনিডা, এটা হয়েছে এখন পর্যন্ত, ঠিক আছে। দেখি লাস্টেরটা, প্রাইমেট কর্ডাটা ম্যামালিয়া, প্রাইমেট কর্ডাটা ম্যামালিয়া, প্রাইমেট মাঝখানে পড়ে গেছে, তাহলে এটা হয়নি। তাহলে গ নাম্বারটা হচ্ছে আনসার। তো থ্যাংক ইউ সবাইকে, ক্লাসগুলো কাজে লাগুক। আর আমি তো বলেছি তোমাদের, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, তোমাদের আমি এক্সামের আয়োজন করব, আর তোমাদের এসএসসি পরীক্ষার আগ মোমেন্টে আমি তোমাদের জন্য শর্ট সাজেশান, ওয়ান শর্ট, এই জিনিসগুলো করে দেবো, হ্যাঁ। এটা আজীবন ইম্পর্টেন্ট। দ্বিপদ নামকরণ আসলে কিভাবে করা হয়, মানে আমি যে মানুষ, আমাকে বলা হয় হোমো সেপিয়েন্স, হোমো সেপিয়েন্স। তাহলে আমার নামে দুইটা পার্ট, দুইটা পদ থাকে, এই জন্যই বলা হয় দ্বিপদ। ওকে, তো দ্বিপদ নামকরণ কিভাবে আসলো, নিয়ম কি কি, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। তাহলে প্রথমটা দেখো কি লেখা আছে এখানে, নামে দুইটা অংশ থাকবে, তাই না? দুইটা অংশ থাকবে। তো আমি যদি এইভাবে চিন্তা করি, এখানে একটা দেই সোলানাম, সরি সোলানাম টিউবারোসাম। তো এখানে দেখো ভালো করে, দুইটা পদ আছে, যার এই প্রথম অংশটুকু এটা আসবে হচ্ছে এটা অ্যাকচুয়ালি গণ, এইটা হলো প্রজাতি, ঠিক আছে? দুইটা পদ থাকবে, প্রথমে গণ তারপর প্রজাতি, কারণ এই প্রজাতির নামটা এত কমন হয় যে তখন বোঝা যায় না, তখন একই নাম অনেক কিছুর হয়ে যেত। তখন দুইটা পার্ট দিছি, তখন মিস হওয়ার খুব চান্স কম, তাই না? আমার নাম ধরো রাজীব হোসাইন সরকার, তোমার নাম রাজীব হাসান, রাজীব হোসেন, রাজীব হোসাইন, রাইট? তো আমার যখন একটা নাম বাড়ায় দিছি, সরকার নামটা বাড়ায় দিছি, তো তোমার সাথে আমার নামের কিন্তু পার্থক্য করা খুব ইজি, ভেরি ইজি, রাইট? পুরো অনলাইন কুইজা দেখবা আমার নামে একটাই মানুষ সারা বাংলাদেশে। ইন্টারেস্টিং না? ইয়া। সো দুইটা পদ থাকবে, প্রথমটা গণ, তারপর একটা প্রজাতি। এখানে যে নামটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলুর বৈজ্ঞানিক নাম। এই দেখো টিউবার লেখা আছে, দেখছো? এগুলো কিন্তু মিনিংফুল জিনিস। টিউবার, তা আমাদের টিউমার এর মতো দেখতে, আমরা এটাকে চাইলে টিউমারও বলতে পারি, আমরা চাইলে এটাকে টিউবারও বলতে পারি, রাইট? সেখান থেকে আসে। তা আলু কি ফুলা না? টিউমার বা টিউবারের মতো, আলু কিন্তু একটা টিউবারের উদাহরণ, মিনিংফুল এগুলা। তো এটাকে ইংলিশে বলা হয় বাইনোমিয়াল নমেনক্লাচার। ভালো করে দেখো, নমেন, নাম আছে না এখানে? তা নমেনক্লাচার শব্দের অর্থ হচ্ছে নামকরণ, নামকরণ। বাই মানে হচ্ছে দুই, নোমিয়াল শব্দের অর্থ হচ্ছে নাম।
দুই নাম বা দ্বিপদী নাম, সেই নামকরণকেই বলা হয় বাইনোমিয়াল নমেনক্লেচার। ওকে, এখন কারা এটা করে? প্রাণীদের ক্ষেত্রে এক ধরনের, উদ্ভিদের ক্ষেত্রে আর এক ধরনের। দেখো, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার ICBN, আর এখানে একটা আছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার ICZN। ইউজুয়ালি এরা হচ্ছে উদ্ভিদের এবং এরা হচ্ছে প্রাণীদের নামকরণের সাথে ডিরেক্ট জড়িত। ঠিক আছে, তো একটা বই আছে যেখানে এই কোডগুলো লিখিত অবস্থায় আছে। হ্যাঁ, তো নামকরণ ল্যাটিন শব্দ হওয়ায় কোনো জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত। ওকে, তো নামকরণ সবসময় ল্যাটিন নামে হবে। আজকে তোমাদের দেখাবো যে নামকরণে ল্যাটিন নামের ছাপ রাখতে হবে। তো নামকরণ ব্যাপারটা সর্বপ্রথম কোথা থেকে আসছে? ক্যারোলাস লিনিয়াস এই কাজটা করছে। তার একটা বই ছিল স্পেসিস প্লান্টেরাম। দেখো, প্লান্টেরাম শব্দের অর্থ হলো প্লান্ট, উদ্ভিদ, আর স্পেসিস মানে হচ্ছে প্রজাতি। বিভিন্ন উদ্ভিদের প্রজাতি ওই বইয়ে লেখা ছিল, বিভিন্ন উদ্ভিদের প্রজাতি নিয়ে ওখানে লেখা ছিল, এবং সর্বপ্রথম ওখানেই তিনি প্রত্যেকটা উদ্ভিদকে বিভিন্ন ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করেন, যে কারণে তাকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়। আচ্ছা, নামকরণের কিছু নিয়ম আছে। হ্যাঁ, নামকরণের কিছু নিয়ম আছে, যেমন আমি প্রথমে চলে আসি। কিছুদিন আগে একটা ব্যাঙ আবিষ্কার হয়েছে, তো এটার নাম হচ্ছে জাকেরানা, ঢাকা। তাহলে 1 নম্বর দেখো তো, জাকের হচ্ছে একজনের নাম। হ্যাঁ, জাকের হচ্ছে একজনের নাম, কিন্তু লেখা হয়েছে জাকেরানা। তার মানে কি হবে বলো? ভাষা কি হবে? ভাষা অন্য কিছু হবে না, ল্যাটিন হইতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে দুইটা পার্ট আছে, জাকেরানা ঢাকা। তো এইটা পার্টের মিনিং আর এইটা পার্টের মিনিং কিন্তু আলাদা। সো আমরা প্রথমে দুইটা পদ লিখছি, দুইটা পদের ক্ষেত্রে আমরা ভাষা ল্যাটিনের সাথে মিলাইছি। জাকেরানা ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেনের নাম অনুসারে সামনে দেখো জাকের না লিখে জাকেরানা লিখছে, কারণ ল্যাটিনে কনভার্ট করছে। রাইট? ওকে, ভেরি গুড। তো জাকেরানা ঢাকা বলতে বোঝাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি জাকের। রাইট? আচ্ছা, বৈজ্ঞানিক নামে দুটি অংশ থাকবে, প্রথম অংশটি গণ এবং দ্বিতীয়টা প্রজাতি। স্বাভাবিকভাবে প্রথমটা গণ, পরেরটা হচ্ছে প্রজাতি। এইভাবে দেখো, এই যে লেবীয় রোহিতা বলে দুটো পার্ট আছে এখানে। হ্যাঁ, লেবীয় রোহিতা এটা হচ্ছে রুই মাছের বৈজ্ঞানিক নাম। রোহিতা শব্দের অর্থ হচ্ছে রুই মাছ বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি রুই মাছের পিঠের উপরের দিকে একটু সূর্যের লাল লাল থাকে, তো ওখান থেকে কিন্তু রেড বা রোহিতা শব্দটা চলে আসছে। আর লেবীয় মানে হচ্ছে লিপ। রুই মাছের কিন্তু ঠোঁট বেশ বড়, এই জন্য কিন্তু লেবীয় বা লিপ কথাটা আসছে। মিনিংফুল জিনিস এগুলা। তো দেখো, প্রথমটা হচ্ছে গণ, তারপর একটা হচ্ছে প্রজাতি। এবার সি নাম্বারে চলে আসি। পৃথক পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই। মানে একটা নামকে তুমি চাইলে, লেবীয় রোহিটাকে তুমি চাইলে এটা একটা ব্যাঙের নাম রাখতে পারবে না। ওকে, পৃথিবীতে যে কোনো প্রাণীর একটাই নাম হবে। আচ্ছা, নামের যে প্রথম পার্টটা দেখো, এই গণ, এটা হচ্ছে গণ, এটা প্রজাতি। দেখো, প্রথম গণটা আমি কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করছি, কিন্তু প্রজাতি কোনোভাবে কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে লেখা যাবে না। প্রথম এটা ক্যাপিটাল লেটার, এইটা ক্যাপিটাল লেটারে লেখা যাবে না। ক্লিয়ার? সবগুলো ক্যাপিটাল লেটার দিবা, দেওয়া যাবে না। সব স্মল লেটার দিবা, দেওয়া যাবে না। রুলস আছে। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝেছো? আচ্ছা, এবার বৈজ্ঞানিক নামের মুদ্রণের সময় মনে রাখবা, যদি আমরা টাইপ করি তাহলে আমাদের ইটালিক করতে হবে, এরকম করে ইটালিক করতে হবে। দেখছো, মুদ্রণের সময় সর্বদা ইটালিক করে লিখতে হবে, খুব ইম্পর্টেন্ট। এরপর লাইনটা দেখো, যদি আমরা হাতে লিখি, হাতে লিখলে না ইটালিক করা মুশকিল। কার লেখা ইটালিক আর কার লেখা ইটালিক বোঝা মুশকিল। যে কারণে আমরা যদি লিখিও, যে আমরাই লিখি না কেন, অরাইজা, স্যাটাইভা, এইটার নিচে একটা আলাদা দাগ দিতে হবে, এখানে একটা আলাদা দাগ দিতে হবে। দুইটা দাগ একসাথে দেওয়া যাবে না। আবার মাঝে মাঝে দেখো অনেকের লেখা এরকম হয়, আমি তোমাকে দেখাই। অনেকের কিন্তু এরকম হতে পারে, যে কারণে কিন্তু অরাইজা স্যাটাইভা বোঝা যাচ্ছে না। তাহলে আমি যদি এদিকে একটা দাগ দেই, এদিকে তো আরেকটা দেখাই দিই, তাহলে দেখো অরাইজা ডান, এখান থেকে ডান, স্যাটাইভা এখান থেকে শুরু, ডান, বোঝা যায়। এই জন্য কিন্তু হাতে লেখার সময় নিচে আন্ডারলাইন করতে হবে। আচ্ছা, যদি অ্যাট এ টাইম 10 জন বিজ্ঞানী পৃথিবীর 10 কোণা থেকে কোনো একটা প্রাণী আবিষ্কার করে বা উদ্ভিদ আবিষ্কার করে সেটার বৈজ্ঞানিক নামের জন্য প্রপোজ করে, তাহলে অগ্রাধিকার যে আগে জানাইছে তারটা করতে হবে। ওকে, আরও কিছু রুলস আছে, কারটা মানা হবে, ওই অনুযায়ী দেওয়া হয়। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং পার্ট আছে। দেখো, মাঝে মাঝে আমরা এই ধরনের দেখতে পাবো বইয়ের মধ্যে, হোমোসেপিয়েন্স লিখে দেখো L.1758 লেখা আছে। তার মানে হোমোসেপিয়েন্স নামটা এলতে হচ্ছে লিনিয়াস 1758 সালে সর্বপ্রথম দেন।
আবার দেখো অরাইজা স্যাটাইভা, এটা ধানের বৈজ্ঞানিক নাম। লিনিয়াস এল ডট কমা 1753 সালে লিনিয়াস সর্বপ্রথম ধানের বৈজ্ঞানিক নাম দেন। এখানে এল মানে হচ্ছে লিনিয়াস আর সালটা মানে সাল। কিন্তু আমরা যে এত কথা বলি, ক্লাস নিই, বইয়ের মধ্যে এত লিখি, আমরা চাইলেও কিন্তু সাল এবং নামগুলো মনে রাখতে পারবো না। এগুলো শুধু টাইম কনজিউমিং হবে, এই জন্য এই পার্টটা ইউজুয়ালি ওমিট করে রাখা হয়, বুঝছো? হোমোসেপিয়েন্স থাকবে। সো প্রিয় বন্ধুরা, এখন আমরা আরেকটু এখানে দেখি, আমি একটু রিভিশন দেই এটা। তাহলে এখানে একটা পার্ট থাকবে আর একটা পার্ট থাকবে আলাদা। এইটা হবে হচ্ছে বড় হাত ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, আর এটা সবসময় স্মল লেটার, বাকি সব স্মল লেটার। যদি তুমি টাইপ করো তাহলে ইটালিক করতে হবে, তুমি হাতে লেখো দুইটার নিচে আলাদা করে আন্ডারলাইন দিতে হবে, তাই না? শব্দগুলো কি হবে, ভাষা কি হবে বলো তো, ল্যাটিন। আর টাইপিং এর সময় কি হবে বলো তো, ইটালিক। ঠিক তো? দুইটা পার্ট থাকবে, এইটা জেনাস, এটা হচ্ছে স্পেসিস। যদি কখনো এমন হয় যে 10 জন বিজ্ঞানী পৃথিবীর 10 কোণা থেকে নাম সাজেস্ট করেছে কোনো একটা প্রাণী বা উদ্ভিদের, অগ্রাধিকার ভিত্তিতে নামকরণটা করা হবে, রাইট? এছাড়াও মাঝে মাঝে এইরকম থাকতে পারে এল ডট কমা 1754, তা 1754 সালে লিনিয়াস এই নামটা সর্বপ্রথম দেন, এভাবে বোঝানো হয়, রাইট? ভেরি গুড। এবার চলে আসো কুইজ। বাঙালি বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত ব্যাঙের নাম কি? জাকেরানা ঢাকা, তাই না? জাকের দিতে পারতো না বলো তো? পারতো, কেন দেয় নাই? লেটিনে হইতে হবে, তাহলে জাকের থেকে জাকেরানা করা হয়েছে। এখানে আরো একটা কারণ আছে, আমি তোমাকে বলি। এই যে রানা আছে না, রানা মানে কিন্তু ব্যাঙ। রানা মানে কিন্তু ব্যাঙ, বুঝছো? রানা টাইগ্রিনা, রানা মানে হচ্ছে ব্যাঙ। গোলালুর বৈজ্ঞানিক নাম কি? গোলালু মানে কি বলতো? টিউমারের মতো ফুলে গেছে। দেখো তো টিউবার কথাটা আছে নাকি কোথাও? এই দেখো টিউবারোসাম, এইটা। নিচের কোন গ্রন্থে লিনিয়াস দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন? কোন গ্রন্থে? এই যে দেখো বিভিন্ন প্লান্টের স্পেসিস নিয়ে কথা বলেছে এমন একটি গ্রন্থে, স্পেসিস প্লান্টেরাম। উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ পদ্ধতি কোনটি? উদ্ভিদ যেহেতু বলছে তাহলে বোটানি, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, তাই না? এইটা এটা জুলজি, প্রাণীর ক্ষেত্রে। দ্বিপদ নামকরণের সর্বশেষ ধাপ কোনটি? দুইটা পার্ট থাকবে, এটা হচ্ছে জেনাস, এটা হচ্ছে স্পেসিস। স্পেসিসের বাংলা কি? প্রজাতি। ওকে, আমি এখন তোমাদের কিছু বৈজ্ঞানিক নাম এবং কিসের বৈজ্ঞানিক নাম দেখাবো, এবং দেখানোর সময় আমি চেষ্টা করব অন্তত 60% ট্রিক দেওয়া, যেটা দিয়ে তুমি সহজে মনে রাখতে পারবা। হ্যাঁ, পরীক্ষা এমসিকিউ আসবে, এমসিকিউ যেন লিখতে পারো। ওকে, আসো কিভাবে আমরা এগুলো করতে পারি। দেখো, ধানের এটা খুব ইজিলি মনে থাকবে। কি কি মনে থাকবে আমি একটু বের করি। ধান মনে থাকবে কারণ আমরা রেগুলার। মানুষ, এটা আমাদের মনে থাকবে। আর মানে যেটা আমরা ডেইলি বেসিসে ব্যবহার করব, এই দুটো সবসময় মনে থাকবে। তো মানুষ হোমোসেপিয়েন্স, এটা নিয়ে কোনো কথা নাই। ধান হচ্ছে অরাইজা স্যাটাইভা, তাই না? অরাইজা মানে ধান, স্যাটাইভা মানে মিনিং আছে, তা তবু আমি তোমাকে এইভাবে বলি, আমরা ভাত না খাইলে স্যাটিসফ্যাকশন পাই না। স্যাটাইভা বা স্যাটিসফ্যাকশন কি খেয়ে? ভাত খেয়ে। ভাত মানে তো ধান। ডান। আচ্ছা, এবার চলে আসি আমরা যেগুলো পারবো ইজিলি। আমে চলে আসি। দেখো, মেনজি ফেরা বা মেঙ্গি ফেরা বলে একটা কথা আছে, তাই না? আছে কিনা? মেনজি ফেরা বা মেঙ্গি ফেরা আছে, আছে কিনা? তো ম্যাঙ্গো মানে কি? আম, মনে থাকবে এটা। আর কি মনে থাকবে? এই কলেরা মনে থাকবে। দেখো, ভিব্রিও কলেরি। এই কলেরি মানে যারা কলেরা সৃষ্টি করে, আর ভিব্রিও মানে হচ্ছে কমা আকৃতির, জানার দরকার নেই। তাহলে ভিব্রিও কলেরি নাম দেখি তোমরা বুঝতে পারবা। আর কি মনে থাকতে পারবে? দেখো, ইলিশ মাছ কোথায়? ইলিশ, এই দেখো টেনুয়ালোসা ইলিশা, এই যে ইলিশা আছে না, এটাও মনে থাকবে তোমাদের। আর কোনটা মনে থাকবে? দেখো, রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস, এটা মনে থাকবে। তাহলে আমাদের হাতে এখন মনে থাকবে না কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টার মধ্যে আমি তোমাকে 5-6টা মনে রাখার ট্রিক শেখাই দেবো। ঠিক আছে, প্রথমে চলে আসি আমরা পার্ট। এই বলো তো, পার্ট থেকে কি হয়? এইভাবে আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, বইয়ের মধ্যে লিখে রাখবা। পার্ট থেকে হচ্ছে দড়ি হয়, দড়ি বা রশি। রশি হয়, রশি দিয়ে আমরা কি করি? কাউকে কট করি। কট বানান ঠিক হয়েছে? হলে হইলো। কারণ আমরা কি করি বলতো? কট করি, ধরে ফেলি। তাহলে দেখো, পার্টে হয় রশি দড়ি, সেটাতে কট করে। দেখো,
করকরাস, ক্যাপসুলারিস। ওকে, অ্যাকচুয়ালি ক্যাপসুলারিস শব্দটা আছে পাটের যে বীজ আছে না, ফল আছে না পাটের, ওই ফলটাকে বলে ক্যাপসুল। তো আমি এইভাবে মনে রাখবো এটা। তাহলে কট বা করকরাস থাকলে কি, কট মানে হচ্ছে দড়ি দিয়ে তো কট করছি আমরা, তাহলে পাট। কাঁঠালে চলে আসি। হ্যাঁ, কাঁঠাল দেখো কার্পাস, এইভাবে মনে রাখবো, কাঁঠাল কার্পাস, এই দেখো আর্টোকার্পাস হেটারোফিলাস। হ্যাঁ, এটা আরো একভাবে মনে রাখা যেতে পারে, এটা কিন্তু এমনি বারবার পড়লেই মনে থাকে। তো আমি এটা এভাবে মনে রাখতাম যে ফাইলাস আছে না, ফাইলাস বা ফিলাস, আমি মনে রাখতাম যে কাঁঠাল যখন আমরা খুলি ভেতরে শুধু কাঁঠালের রোয়াদে ফিল করা থাকে, বুঝছো? আচ্ছা, তাহলে আমাদের একটা হলো, এটা হয়ে গেল আমাদের হাতে দুইটা, পাঁচটা, ছয়টা, সাতটা আছে। এখন শাপলা দিয়ে এবার আমরা শিখি। হ্যাঁ, তো এই যে আমাদের মুহিব ভাই আছে না, মুহিব ভাইয়ের শালীর নাম হচ্ছে শাপলা। আমাদের মুহিব ভাই কিন্তু ক্যামেরার পেছনে আছে। তাহলে শাপলা, শালি কার? আমাদের মুহিব ভাইয়ের। মুহিব ভাইয়ের শালীর নাম দেখো, নশালী, নশালী। ঠিক আছে, এইভাবে মনে রাখবা। কি আর করবা বলো, কি আর করবে, এগুলো তো মুখস্থ করা জিনিস না। তোমরা, আমি তো জানি তোমরা তেমন একটা পড়ালেখাও করো না, পড়তেও তো তোমাদের ভালো লাগে না। তো যারা সারাদিন পড়ে তাদের ভালো লাগে, তাদের এমনি মনে থাকে। আচ্ছা, জবা। এখন মুহিব ভাইয়ের যে ওয়াইফ, শালীর কথা তো আমরা বললাম, তাই না? ওনার শালীর নাম কি? শাপলা। মুহিব ভাইয়ের যে ওয়াইফ আছে, মুহিব ভাইকে প্রত্যেকদিন বাসায় আসবা, রোজ বাসায় আসার সময় জবা নিয়ে আসবা, রোজ। দেখো, জবা, রোজ জবা আনতে বলেছে। এই দেখো রোজা কথাটা আছে এখানে, দেখছো? হিবিস্কাস রোজা সাইনেন্সিস, এটা হচ্ছে জবা। এটা ইন্টারমিডিয়েটে আসলে দেখবা জবা নিয়ে এত কথা যে এটা তোমাকে মনে রাখার জন্য ট্রিক খোঁজা লাগবে না। এবার চলে আসি ম্যালেরিয়া জীবাণু। এই ম্যালেরিয়া জীবাণুটা নিয়ে একটু ক্যাসাল আছে। হ্যাঁ, ম্যালেরিয়া জীবাণু নামটা মনে রাখা খুব সহজ, প্লাজমোডিয়াম। বাংলাদেশে যে ম্যালেরিয়া জীবাণুটা আছে এর নাম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ওকে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ওকে, তো এটা কেমনে মনে রাখা যাইতে পারে? অনেক ধরনের ট্রিক আছে, তবু আমি তোমাদের একটা হচ্ছে কনসেপচুয়াল ট্রিক দিই, দেখি তোমরা মনে রাখতে পারো কিনা। দেখো, এটা একটা ম্যালেরিয়া জীবাণু, এই যে এটা দেখছো, এটা তোমার আরবিসি। বলো তো কি এটা তোমার? আরবিসি। তো ম্যালেরিয়া জীবাণুটা করে কি আরবিসির ভেতরে ঢোকে, তাই না? তাহলে কি হলো দেখো তো, এটা আরবিসি, এই দেখো ম্যালেরিয়া জীবাণু। তাহলে বলো তো এবার, ম্যালেরিয়া জীবাণু যেটা, সেটা কি সাইটোপ্লাজমে ঢোকে না? একটা যদি উকুন আমার এখানে থাকে, ও তো কোষের বাইরে, তাই না? একটা কৃমি যদি পরিপাক নালীতে থাকে, ও কিন্তু কোষের বাইরে। কিন্তু দেখো ম্যালেরিয়া জীবাণুটা যায় সাইটোপ্লাজমের ভেতরে, আমাদের আরবিসির ভেতরে যায়, যকৃতের কোষের ভেতরে যায়। এই যে দেখো নাম, দেখো ম্যালেরিয়া, দেখছো? দেখো দেখো দেখো, প্লাজম বা সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের ভেতর এসে যায়। ঠিক আছে? আচ্ছা, আরশোলা। এই আরশোলার বাংলা কি? তেলাপোকা। তোমরা আমাকে বলো তো, পুরো প্ল্যানেট জুড়ে কি তেলাপোকা না? কোথায় নাই তেলাপোকা বলো? পুরো প্ল্যানেট জুড়ে। এই দেখো এখানে লেখা আছে পেরি প্ল্যানেটা। প্ল্যানেটা মানে হচ্ছে ধরা যাক প্ল্যানেট, পেরি মানে হচ্ছে চারপাশে, প্ল্যানেটের চারপাশে যেখানে যাব সেখানেই তেলাপোকা। ওকে, আচ্ছা। আরো একটা জিনিস মনে রাখতে পারো, আমেরিকা, তেল। এটা তো আর বেশি বলার দরকার নাই, আমেরিকা না, তেল, তেলাপোকা। ওকে, মৌমাছি, এটা একটু মনে রাখা টাফ আর কি, মৌমাছি। তো আমি এইভাবে বলি, আমি ঢাকায় থাকি, সকালবেলা, বুঝছো, সকালবেলা মানুষজন রাস্তায় যখন নামে, অফিস যখন শুরু হয়, দেখো অফিস কি, অফিস, সকালবেলা যখন অফিসের সময় হয়ে যায়, মানুষজন মৌমাছির মতো, মাছির মতো অফিসে যায়। পুরা ঢাকা শহর রাস্তা টাস্তা সব ব্লক হয়ে যায়। বলো তো কেমনে মনে রাখবা? মাছি, মৌমাছি সকালবেলা সময় মাছির মতো অফিসে আছে, অফিস ইন্ডিকা। ঠিক আছে, কুনো ব্যাঙ আছে আর দোয়েল আছে। তো কুনো ব্যাঙ এবং দোয়েলের মধ্যে, এটা তোমাদের এটা পড়ে নিতে হবে। আমি এইভাবে বলি, দেখো ছোটবেলা আমরা যখন দোয়েল পাখি ছোটবেলায় দেখতাম, দোয়েল পাখি কিন্তু গায়ে দুইটা কালার, একটা সাদা আর একটা ধূসর, কালো বা এরকম কিছু একটা, তাই না মুহিম? দুইটা বার। তো পুলিশ পুলিশ মনে হতো আমার, আর্মি বা পুলিশ এই টাইপের কিছুটা মনে হতো। তো দোয়েল পাখিকে আমরা কপ, কপ বা পুলিশ বলতাম। ওকে, কপ বা পুলিশ, দোয়েল হচ্ছে পুলিশ। এখন তো পুলিশ নাই, তাই না? দোয়েল পাখি খুঁজেই পাওয়া যায় না। আচ্ছা, কুনো ব্যাংকটা হচ্ছে বুফো মেলানো স্টিকটাস। এর একটা কারণ আছে, কুনো ব্যাংক যারা ঘরের কোনায় থাকে, ওদের গায়ের মধ্যে ডট 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 কালো কালো থাকে, কালো। এই যে মেলানো মানে হচ্ছে কালো।
কালো ডট থাকে। মনে থাকবে? তো প্রিয় স্টুডেন্ট, আমি আরেকবার বলি, ধান যেটা খেয়ে আমরা স্যাটিসফাই হই, অরাইজা স্যাটাইভা। পাট, পাট দিয়ে আমরা দড়ি বানায় রশি বানায় কট করি, তাই না? কপসাইজা সলারিস। আম, ম্যাঙ্গো থাকবে, মেনজিফেরা ইন্ডিকা। কাঁঠাল, আটোকার্পাস হেটারোফাইলাস, রাইট? তো কাঁঠাল কার্পাস, কাঁঠাল কার্পাস। শাপলা, শালি। জবা, রোজ, রোজা, রাইট? কলেরা জীবাণু, ভিব্রিও কলেরি, কলেরায় থাকবে। ম্যালেরিয়া, যেহেতু সাইটোপ্লাজমের ভেতরে যায়, তাহলে প্লাজম বা প্লাজমোডিয়াম থাকবে। আরশোলা, আরশোলা মানে তো তেলা পোকা, পুরো প্ল্যানেটে আছে। আর আমেরিকা তেল, তাই না? দেখো মিলে আছে। মৌমাছি, মাছির মতো অফিসে যায়, তাহলে মৌমাছি হচ্ছে অফিস ইন্ডিকা। ইলিশ, ইলিশ নামের মধ্যে আছে। কুনো ব্যাং, কুনো ব্যাঙের গায়ের মধ্যে ডট ডট আছে। মেলানো, মেলানো মানে কালো, ডার্ক, তার ডার্ক স্পট আছে। দোয়েল, দোয়েল পাখিকে আমি কি ভাবতাম? কপ বা পুলিশ ভাবতাম। কপ, সিওপি, কপ মানে পুলিশ। রয়্যাল বেঙ্গল টাইগার, দেখো মানে টাইগ্রিস আছে, মানুষ, হোমোসেপিয়েন্স, ডান। অফিস ইন্ডিকা, কি অফিসে যায়? অফিস। ওয়েব কিভাবে যায় অফিসে বলতো, জোরে বল। অফিস, তাই না? মাছির মতো, মধুমাক্ষী, মৌমাছি। পড়াবো, পড়াবো বা পড়বো এমন করে যাতে দ্বিতীয়বার পড়ার সময় যেন 2 মিনিটে হয়ে যায়। কুনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম, যারা ঘরের কুনোয় থাকে তাদের গায়ে কি কালো দাগ থাকে কিনা মহিব? ডার্ক স্পট, কালো দাগ। কালো মানে কি? মেলানোস। কয় নম্বর আনসার বল? ক। এই যে বুফো, এই যে মেলানো, স্টিকটাস। গোল আলুর বৈজ্ঞানিক নাম, আলু, আলু মানে টিউমার, এরকম গোল, তো টিউবার আছে কি না? টিউবারোসাম, সাবাস। জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম, পশু মানে হচ্ছে টাইগার, টাইগার, এই যে টাইগ্রিস, তাই না? দেখি এগুলো, এগুলোর নাম আমরা একটু পরেই দেখবো কোনটা কি বলছে। ওকে, আমি আরেকবার সবগুলো নাম এখানে যেগুলো আসছে এগুলো একটু দেখতে চেষ্টা করি। দেখো তো, আর্ডোকার্পাস হিটারোফিলাস, কার্পাস কাঁঠাল, আফিস, বুঝতেই পারছো আফিসে যাই, মাছির মতো, মৌমাছি। পেরি প্ল্যানেট, পুরো প্ল্যানেট জুড়ে আছে কি? আরশোলা তেলাপোকা। অরাইজা স্যাটাইভা, স্যাটিসফ্যাকশন পাই আমরা ভাত খেয়ে, মানে ধান। শালি, নিমফিয়া নশালি, হইলে হলো নাওশালি, নুচালি, কিছু একটা। তো শালি হচ্ছে শাপলা। মেনজিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গো এটা। কপসাইসাস, কপ মানে হচ্ছে পুলিশ, পুলিশকে, দোয়েল পাখি। এই যে শালি, আবার শাপলা। করকরাস, কট, কট মানে কি? পাট, দড়ি, রশি, ডান। থ্যাংক ইউ। এরই সাথে শেষ হয়ে গেল আমাদের আরেকটি চ্যাপ্টার। পরের চ্যাপ্টার তোমরা কি চাও সেটা কমেন্টের মধ্যে জানাও। থ্যাংক ইউ। আরো একটা আছে। ওকে, বাই।